Well, Assalamu alaikum listeners. ডক্টর আলিফ হন্টেড স্টোরি টেলার পেজে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ। অত্যন্ত ধন্যবাদ যে সবাই টাইমলি চলে এসছেন এবং আমার লাস্ট স্ট্যাটাসে বেশ ভালো একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে পেয়েছি। তো মজার বিষয় হচ্ছে যে এরকম ফিডব্যাকেরই আসলে এক্সপেক্ট করছিলাম আমরা মানে কি আমি, যেহেতু আমি পেজ থেকে চালাচ্ছি, বহু ধরনের প্রশ্ন, বহু ধরনের কথাবার্তা, জল্পনা কল্পনা এড়িয়ে আসলে আমার লাইভটা করার কথা ছিল কিন্তু নেক্সট মান্থে। তো আজকের শো শুরু করার আগে কয়েকটি কথা বলবো এবং আপনাদেরকে আমি আবারও বলছি যে কয়েকটা কথা না বলে আমি আসলে শুরু করছি না আজকের প্রোগ্রাম। তো আমাকে যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন বা ঘটনা পাঠাবেন তাদেরকে শুরুতেই আগে বলে দিই যে আমাকে এখন আর দয়া করে ইনবক্সে না করে ডাইরেক্ট ইমেল করতে পারেন। আর ইমেল করবার জন্য আমার একটা মিনিট, জি, ইমেল করবার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আমি লাস্ট আমি দিয়েছি, আমি আবারও দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা, সেটা হচ্ছে ALIMALRAZ44@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সড ঘটনা অথবা যার কাছ থেকে কালেক্ট করছেন তার ঘটনা শেয়ার করে দিতে পারেন। সাথে আপনারা ভয়েস মেসেজও পাঠাতে পারেন, সেটা আমাকে ডিরেক্টলি ইমেল করে পাঠাতে পারেন। যাদের ভয়েস মেসেজ পছন্দ হবে তারটা আমরা ইনশাল্লাহ পাবলিশ করব। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা আসলে এমন একটা পজিশনে এসেছি, এমন একটা পর্যায়ে এসেছি যে পর্যায়ে আসলে কিছু কথা না বলে আমি প্রোগ্রাম শুরু করতে পারছি না। তো এতদিনের সব ধরনের কথা একবারে আমরা একটু শুরুতে জেনে নেই বা আপনাদেরকে একটু বলতে চাই আমি। সেটা হচ্ছে যে ভূত এফএম এটা এই বছরের জন্য লাস্ট 2টা এপিসোডে হয়নি এবং এটা অনেক দুঃখজনক। রাসেল ভাই লাইভে এসে অনেককে বলে গেছেন যে তিনি আর কন্টিনিউ করবেন কি করবেন না, আপনাদের মতামত জানতে চেয়েছেন। আপনারা সবাই এত মেসেজের বন্যা ভাসিয়ে দিয়েছেন যে আপনাদের ভূত এফএম দরকার। এটা তো অবশ্যই তার জন্য একটা গর্বের বিষয়, কারণ আপনারা এত পছন্দ করেন ভূত এফএম কে। প্লাস আমরা যারা ভূত এফএম এ ঘটনা বলতাম বা আমরা যারা গেস্ট হিসেবে যেতাম বা আমাদের যারা রাসেল ভাই অনেক ক্লোজ, আমরা তো অবশ্যই চাবো ভূত এফএম আবার ব্যাক করুক এবং এই ব্যাকটা যেন ভালো করেই করে। এটার জন্যই আমি সবসময় দোয়া করবো এবং এটাই আমি সবাইকে বলবো যে দোয়া করার জন্য। আর সবার মধ্যে একটা হতাশা দেখছি যে ভূত এফএমটা অন করেন, ভূত এফএমটা চালু করেন, আবার নতুন করে ভূত এফএম কেন বন্ধ হলো, ভূত এফএম এর এগেইনস্টে আপনারা অ্যাকশনে যাবেন, আমাদের নামে মামলা করবেন, বহু কথা আসছে। আরেকটা কথা সবচেয়ে বেশি আমাকে যেগুলো এখন কি ক্লিয়ার জানা শোনা যাচ্ছে? তো আরেকটা কথা যেটা আমি আপনাদের সবাইকে একটু বলতে চাই যে অনেকে বলছে যে স্পন্সরের কারণে ভূত এফএম বন্ধ হয়ে গেছে বা স্পন্সর নাই এই জন্য ভূত এফএম চলছে না, অথবা স্পন্সরের নামে আমাকে কয়েকজন মেইলও স্ক্রিনশটও দিয়েছে যে স্পন্সরের নাম করে কিছু মানুষ টাকা পর্যন্ত চাচ্ছে। সো প্লিজ আপনারা এইসব ব্যাপারে একটু কনসার্ন থাকবেন। এইসব ব্যাপারে আপনারা যদি কনসার্ন থাকেন তাহলেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো। কেননা এইসব ব্যাপারকে রুমার সরানোর জন্য বা এসব ব্যাপারকে একদম ছড়াই দেওয়ার জন্য কিছু মানুষ, কতিপয় মানুষ এনাফ। সো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে ভূত এফএম কে নেগেটিভলি না পজিটিভলি নেন এবং দোয়া করেন যেন সেটা আপনাদের কাছে আবার নতুন করে ব্যাক করে আসে। এটা ছাড়া আমার কিন্তু আর কিছু বলার নেই। অনেকেই নক করছে যে কেন বন্ধ হলো। আসলে আমি যদি রিজনটা জানতাম তাহলে অবশ্যই আমি কিছুটা জিনিস আজ বা আন্দাজ আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু আসলে এই ব্যাপারটা অথরিটির ব্যাপার কমপ্লিটলি। তারা যদি আবার শুরু করে এটা অবশ্যই গুড নিউজ। এটা আমার আজকে সকাল থেকে অনেকেই মেসেজ পাঠাচ্ছে যে কি ব্যাপার, ভূত এফএম কেন বন্ধ হলো। তো ভাই আমরা আসলে আমাকে এইসব মেসেজগুলো না করলেই বরং ভালো। আমি কিছু জিনিসকে অ্যান্সার দিতে পারছি না, প্রচুর মেসেজ আসছে এবং এত মেসেজের ভিড়ে আসলে আপনাদের সবার মেসেজ উত্তর দেওয়া সম্ভব না। তাই আমি আপনাদের কাছে কিছু সময় ছিলাম। এবার আমার লাইফকে কন্টিনিউ করবার জন্য আমি আপনাদের কাছে কিছু শর্ত দিচ্ছি, কিছু না একটাই শর্ত
দিচ্ছি যে প্লিজ আমাকে আপনারা কেউ বলবেন না যে ঘটনা শুরু করা দরকার, ঘটনা শুরু করেন এখনই, এরকম কিছু না বললেই বরং আমি একটু কমফোর্ট ফিল করব। আমি আমার মতো ঘটনা বলে যাব, আপনারা তো অবশ্যই শুনবেন। আমি আমার মতো মেসেজ পড়ে যাব, আপনারা যত পারেন মেসেজ দিবেন। আপনারা যত মেসেজ দিবেন ততটাই আমি ভাববো যে না, আমি পারবো সামনে কিছু জিনিস করতে আপনাদের জন্য। সেকেন্ড অফ অল, ভূত এফএম যদি কন্টিনিউ না করে সামনের বছর থেকে, আমি মনে প্রাণে চাই ভূত এফএম কন্টিনিউ করুক। যদি না কন্টিনিউ করে তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। আমি আমার নিজের চেম্বারে একটা ছোট্ট স্লট রেখেছি, যেখানে আমি নিজে মানে একটা লাইভ শো করে আপনাদেরকে সেই ভাইবটা দিতে পারি। অবশ্যই আমি দিতে পারবো না, এই ভাইবটা দেওয়া আসলে সম্ভব না। রাসেল ভাই ভূত এফএম তাদের ধারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপরও আমি চেষ্টা করবো আপনাদের কাছে কিছু ঘটনা নিয়ে আসার জন্য, কারণ আমার কাছে তো অনেক ঘটনা আপনারাই দিয়েছেন, এসব ঘটনা তো আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে বলতে হবে। তো কিছু মেসেজ করতে চাচ্ছি, যদি আপনাদের সমস্যা না হয়। আরেকটা কথা, অনেকে বলছে যে দুধের স্বাদ ঘোলে মেটাতে তারা প্রস্তুত না, ভংচং অফ করে ইয়া করেন বা কিছু একটা। আমি অবশ্যই কথায় কানে দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে যারা আমার শোটা একদম দেখতে অপ্রস্তুত বা দেখতে চাচ্ছেন না, আমি তাদেরকে স্পেশালি বলবো প্লিজ আপনারা অ্যাভয়েড করলেও কোনো সমস্যা নেই, অ্যাভয়েড করলেই বরং ভালো। তো আশা করি আমার ভয়েস প্রপারলি আপনারা সবাই পাচ্ছেন। সাউন্ডটা কি ক্লিয়ার? এখনো সাউন্ড ক্লিয়ার হয়নি? আশা করি সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। আমি কিছু মেসেজ পড়ে ফেলি বাই দিস টাইম। অনেকেই মেসেজ পাঠাচ্ছে, এর মধ্যে আজমাইন মাহতাব নিপুণ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আহসান রেজা ভাই লিখেছেন ভূত এফএম এভাবে বন্ধ হয়ে যাবে কখনোই কল্পনা করিনি, এই জন্যই আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কেমন জানি ভূত এফএম এর জন্য মনটা খারাপ করে দিল। আমি এক্সট্রিমলি, আপনারা যদি চান তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দিলে বরং আপনারা কষ্ট মানে সেই ভাইবটা পাবেন না। দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া। অনেকে আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, আবার অনেকে দেখলাম আজকে সকালবেলা কেউ খুলেও ফেলেছেন নিজেরা মেইল, মানে ঘটনা শেয়ার করবেন অনলাইনে। এগুলি বের হয়ে যাবে আস্তে আস্তে, অনেকেই বের হবে। মইনুর সাগর ভাই কথাগুলো ক্লিয়ার না, আমি চেষ্টা করছি যতটুকু পারছি। আলিফ ভাই আপনার হন্টেড স্টোরি ট্রেলার দীর্ঘ হোক। হাবিব পিট লিখেছেন থ্যাংক ইউ ভাই, আল্লাহ আপনাকে এগিয়ে নিয়ে যাক। হাবিব পিট লিখেছেন ক্লিয়ার ভাই, সামি ক্লিয়ার। মাইক ধরে রাখেন একটু, না মাইক ধরাই আছে, মাইক আরো ভালো লাগবে ভাই। হ্যাঁ, আমি মাইকেই কথা বলছি, আমি জানি না মাইকটা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ইমদাদুল আলম লিখেছেন জি ভাই, জোস লিখছেন হচ্ছে, অনির্বাণ হিমু লিখেছে ফরন হচ্ছে হেটার্স এর কথায় কান দিয়েন না স্যার। আসলে আমি কান দিই না, তারপর আমি জানিয়ে রাখলাম। সাউন্ড একদমই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। যারা একটু সাউন্ড কম পাচ্ছেন তারা একটু ভয়েসটা বাড়িয়ে রাখবেন। জুরাত রহমান লিখেছেন আলিফ ভাই ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ বিন আলী আসসালামু আলাইকুম আলিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুন আহমেদ মাইক একটু দূরে নেন। আচ্ছা ঠিক আছে, মাইকটা দূরেই আছে। লুৎফুর রহমান ভাইয়া, বাবু ভাই, আফনান ভাই, ওনাদেরকে নিয়ে একসাথে করা গেলে। এই একটা প্রশ্ন সবাইকে বলছে যে বাবু ভাই একটা প্রোগ্রাম করছে, ইনশাল্লাহ বাবু ভাই প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করব। অদ্ভুতুরে নাম দিয়েছেন, খুব সুন্দর একটা নাম। আমি আসলে নাম খুঁজে পাচ্ছি না, সেজন্য আমার পেজের নামেই আমি আজকে লাইভ স্টার্ট করেছি। আর আফনান ভাইয়ের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, সো আমি জানি না তাকে নিতে হবে কিভাবে বা তিনি কিভাবে প্ল্যান করছেন, আমি আই ডোন্ট নো। অনির্বাণ হিমু সাউন্ড একদম ক্লিয়ার ভাই। নাসিম প্রেম লিখেছেন ভাই ক্লিয়ার না। যারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না ভাইয়া দয়া করে একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। তো দেরি না করে প্রথম ইমেলে যাব। আজকে রাসেল ভাইয়ের মতোই বলছি, প্রথম যে আমাকে যিনি ইমেল পাঠিয়েছেন তার ইমেলটা আমি আজকে পড়ছি। প্রথমেই ইমেল পড়বার আগে মাইক দূরে রাখুন। আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিবই অবশ্যই। ব্যাকগ্রাউন্ড মিউজিক উনি আমাকে পাঠিয়েছেন ঘটনাটা 28/11/2019 সালে। উনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, ফার্স্টেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য। আমার নাম জাফর সাদিক, মুর্শিদাবাদ জেলার ইসলামপুর পুলিশ স্টেশনের গোস সরকার পাড়ায় আমার বাড়ি। ভূত এফএম স্টুডিওতে গিয়ে স্টোরি শেয়ার করা আমার পক্ষে ইম্পসিবল, তাই আপনাকে এই ঘটনা পাঠাচ্ছি। এটা যখন ভূত এফএম বন্ধের ঘোষণার আগে অবশ্যই। ওকে, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি ঘটে হচ্ছে তাদেরই গ্রামের বাড়িতে।
ঘটনাটি হয়েছিল 2016 সালে এবং বলেছিলেন চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ঘটনাটি শুরু করছি তাহলে। আমাদের গ্রামে এক লোক ছিল যে সারাদিন মদ খেত এবং গান গাইতো, নামাজ রোজা কিছুই করতো না, এভরিডে ড্রিঙ্ক করে এসে তার বউকে পেটাতো। এই প্রবলেমটা থেকেই গিয়েছিল। একদিন রাত 9টার দিকে ড্রিঙ্কের দোকানে গিয়ে ড্রিঙ্ক পান করছিলেন, সেখানে আরো কিছু ড্রিঙ্ক পান করা লোক ছিল, তাদের সাথে গল্প করতে করতে রাত 1টা বেজে যায়। তারপর যে যার মতো নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই লোকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার বাড়িতে একটা কবরস্থান, তার বাড়িতে যেতে একটা কবরস্থান পড়ে। তো সেই দিন লোকটা সেই কবরস্থান পার করবার পর একটু গিয়েই চিৎকার শুরু করে যে কেউ কি তাকে মারছে, কেউ তাকে মারছে রাত 1টার সময়। হঠাৎ করে পাশে যে একজন লোক যাচ্ছিল, তবে একজন প্রশ্ন করলো যে রোডের পাশে বাড়ি, সে শুনতে পায় তার চিৎকার, সে ভয়ে বাড়ি থেকে বের হয় না। লোকটা জোরে জোরে শাউট করছে যে তাকে খুব জোরে কেউ মারছে। তবে সেই মানুষটা যে প্রশ্ন করছিল যে জানতো যে এই লোকটাকে ড্রিঙ্ক করে, তাই সে মনে করলো যে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা বকছে, তাই বোধহয় তিনি আগান নাই, তাই সে নিজের পড়াশোনা করছিল। তার একটু পর লোকটা তার চিৎকার স্টপ হয়ে যায়। তারপর সেই মানুষটি যে পড়ছিল, যে সে ভাবলো যে এবার শান্তি পেলাম, বাট সকালে ঘুম থেকে ওঠার সময় সে বাইরে হুইচের সাউন্ড পায়। তারপর সেই মানুষটি বাইরে গিয়ে দেখে যে সেই লোকটি মারা গেছে। তারপর সেই মানুষটি সারপ্রাইজ হয়ে যায়। তারপর যে ঘটনাটি বলবো সেটা ওই লোকটির মর্মান্তিক ঘটনার সাথে রিলেটেড। এই লোকটির মৃত্যুর পর সেই দিন দুপুরে কিছু ছেলে প্ল্যান করলো যে ওই লোকটি মদ খেত এবং খারাপ কাজ করতো, তবে এই আজব হয় দেখবো, তার কবরের আজাব কিভাবে হয় দেখবে। তাই বলে সেই দিনই যারা কবর খুঁড়ে তাদেরকে কিছু টাকা দিয়ে ওই কবরের সিসি ক্যামেরা লাগায়। সিসি ক্যামেরাটা এমন ভাবে লাগায় যাতে কেউ দেখতে না পায়। তারপর দুপুর 2টার সময় তার মাটি হয়ে যায় এবং তারপর সেই ছেলেটি, যে ছেলেটা সিসি ক্যামেরা লাগানোর জন্য টাকা দিয়েছিল, তার 2জন ফ্রেন্ড মিলে সেই ছেলেটির বাড়িতে বসে ল্যাপটপে দেখছিল যে কি হচ্ছে। একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো সেই কবরে তারা লাইট চালিয়েছিল, তারা শুধু সিসি ক্যামেরাতেই দেখতে পায় যে সে আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আর একটা বিকট সাউন্ড হলো। তারপর সিসি ক্যামেরা বাস্ট হয়ে যায়, আর সেই ছেলেরা যারা দেখছিল তাদের ল্যাপটপে বাস্ট হয়ে যায়, আর তাদের বাড়িটা কাঁপতে থাকে। অনেক শ্যাডো দেখতে পায় সেই 3জন। হরর সাউন্ডটা, আমি আসলে ঘটনাটা আসলে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে আকুল আবেদন করছি যে যারা ঘটনা পাঠাচ্ছেন একটু পরিষ্কার করে পাঠাবেন। হরর সাউন্ড শুনতে পায় তারা। সেই ঘরের ফ্যানটা খুলে পড়ে যায়, লাইট ফিউজ হয়ে যায়, তারা এলোমেলো হয়ে যায়, খুব আঘাত পায়। সাডেনলি সেই রুমে ঘরের মতো বাতাস হতে থাকে, চারদিকে ডোর ক্লোজ হয়ে যায়। সাডেনলি তারা রিয়েলাইজ করে যে তাদের বাড়ির বাইরে খুব চিৎকার হচ্ছে। তারপর তারা সেই লোকটিকে তাদের রুমের মধ্যে দেখে, যে লোকটা মারা গিয়েছিল। আসলে যে লোকটা মদ্যপ অবস্থায় ছিল, সেই লোকটা সেদিন রাত্রেবেলা বাড়িতে যাওয়ার পথে অনেক জোরে চিৎকার করছিল তাকে কেউ মারছে বলে, কিন্তু আশেপাশের মধ্যে একটা পাশের বাড়ির একটা ছেলেই এখানে সজাগ ছিল, যে পড়াশোনা করছিল। ওই মুহূর্তে তার এইসব চিৎকার শুনে মনে করছিল যে মদ্যপ অবস্থা আছে, কি আর সমস্যা। তো পরবর্তী তারা ফ্রেন্ড মিলে প্ল্যান করে যে উনি তো মারা গেছেন, তো ওনার কবরের পাশে কোনো ক্যামেরা টাইপের কিছু লাগিয়ে রাখার এরকম প্ল্যান করেছিল। যাই হোক, যে লোকটা মারা গিয়েছিল তারপর তারা ওখানে 3জন সেন্সলেস হয়ে যায়। তারপর সেই ছেলের মা ও বাবারা সেই ফ্রেন্ডের বাড়ির ছাদে পায় তাদেরকে। তারপর সেই 3জনের শরীরে অনেক জ্বর ছিল। তারপর তাদেরকে বলে যে কি হয়েছিল, তারপর তারা বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ পর তারা বলে এই ঘটনা ঘটেছিল। তারপর তাদের জ্বর ডক্টরকে দেখে ভালো হলো না, অনেক হুজুর দেখানোর পর ভালো হয়। অলরেডি সেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ে, সবাই জেনে যায় এই ঘটনাটি। এইটাই হলো আমার ইভেন্ট। এটা একটা রিয়েল ইভেন্ট। ঘটনাটি ঠিকঠাক গুছিয়ে না লেখার জন্য তিনি অত্যন্ত ক্ষমা চেয়েছেন। তারপরও আমার কাছে ঘটনাটা যতটুকু ইন্টারেস্টিং মনে ছিল ততটুকু ইন্টারেস্টিং মনে হয়নি। হ্যাঁ, স্টেপ নেওয়ার জন্য প্রথম ঘটনাটা খুব বেশি ভালো হয়নি, সব ভালো ঘটনা পড়তে পারলাম না। যিনি পাঠিয়েছেন তার ঘটনা প্রথমে ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক, পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা একটু স্কিপ করে গেলাম, মাঝখানে কোনো কথা বলছি না, দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যে পাঠিয়েছে তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে। অরণ্য নাম, NF অরণ্য, এই মাগুরা থেকে লিখেছে। তিনি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, মাগুরা থেকে লিখছে এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র।
স্টুডিওতে এসে তার গল্প বলা সম্ভব নয়, এই জন্য তিনি আমার কাছে ঘটনা শেয়ার করতে চেয়েছিল। এর আগে ভূত এফএমে ঘটনা পাঠিয়েছিল, কিন্তু সেটা সিলেক্ট হয়নি। সেদিন আমার ঘটনার চেয়ে হয়তো ভালো ইমেল ছিল। যাই হোক, আজ যে ঘটনাটি লিখবো তার ভাষ্য মতে তিনি হচ্ছেন আমার ইংলিশ প্রাইভেট টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। স্যারের নাম শাহাবুদ্দিন স্যার। তিনি মাগুরাতেই তার বাড়ি। মাগুরার একটি নামকরা হাই স্কুলে তিনি শিক্ষকতা করতেন। বেশি কথা না বলে ঘটনায় যাই। এটি 2013 সালের ঘটনা। স্যারের বোনের বিয়ে হয় ঝিনাইদহ জেলার এক উপজেলায়। জায়গার নামটি স্যার প্রকাশ করেননি। একদিন বিকেলে স্যার তার বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় আসা যাওয়া ছিল সেখানে। সময়টা ছিল ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা পড়েছে। তো ওই গ্রামে প্রবেশ করতে হয় একটি জঙ্গলের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে জঙ্গলের মধ্যে একটা রাস্তা ছিল যা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এবং পুরো রাস্তাই পাকা। জঙ্গলের প্রবেশ মুখে গাড়ি মানে অটোরিকশা, লেগুনা যাত্রী নামিয়ে দেওয়া। ওরা ভেতরে যায় না। ওই জঙ্গল নিয়ে এলাকায় খুব ভৌতিক কথা প্রচলিত ছিল। স্যার জানতেন সবই। ওই জঙ্গলে ভয় পেয়ে অনেকে মারাও গেছেন। স্যার 2 জনের মৃতদেহ পর্যন্ত দেখেছেন। এখনো সেই জঙ্গল আছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের কাছাকাছি অনেকেই ওই গ্রাম সম্পর্কে জানেন। যারা ঝিনাইদহ থেকে আছেন তারা হয়তো চিনতে পারেন। খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন স্থানীয়দের কাছ থেকে। তো স্যার গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন, 2 পাশে তামাক গাছ। এখন আমি স্যারের ভাষায় লিখছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। চারপাশে সবুজ প্রকৃতি ছিল মুগ্ধ হওয়ার মতো। দেখে খুবই ভালো লাগছিল। কুয়াশার প্রকোপ বাড়ছিল। আমার বেশ ভালোই লাগছিল। হেঁটে যাচ্ছি, যখন জঙ্গলে প্রবেশ করবো এমন সময় 4-5টা শিয়াল আমার দিকে এগিয়ে আসে। শিয়ালগুলো আমার চারদিকে ঘুরতে থাকে। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে মাগরিবের আজান শুনতে পাই। আমার সামনের শিয়ালগুলোর চোখ ছিল রক্তের মতো লাল। শিয়ালগুলোর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আমি বললাম, হে আল্লাহ, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে রক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই শিয়ালগুলো চলে গেল। তখন আমি তেমন ভয় পাইনি। আসল ঘটনা শুরু হয়ে একটু পর থেকেই। আমি জঙ্গলে ঢুকলাম। মনে তেমন কোনো ভয় ছিল না। চারিদিকে সামান্য আলো ছিল। আমার কাছে মোবাইল ছিল, তাই আলো নিয়ে চিন্তা ছিল না। হঠাৎ দেখি একজন সাদা শাড়ি পরা মহিলা জঙ্গল থেকে রাস্তায় উঠে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না। ভাবলাম আমার পরিচিত, কারণ ওই গ্রামের মোটামুটি অনেককেই আমি চিনি। আমার দিকেই আসছিলেন। কাছাকাছি চলে এলে পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করতে দেখি আমার সামনে আর কেউ নেই। এই মাত্রই তো একজনকে দেখলাম। যাই হোক, স্বাভাবিক ঘটনা ভেবে নিলাম। হয় আমার মনের ভুল, না হয় সে দ্রুত চলে গেছে। কিন্তু আমার মনেই পড়েনি ওই সময় গ্রামের কেউ জঙ্গলে থাকার কথা ভাবে না। কারণ সবাই জানতো এই গ্রামে প্যারানর্মাল কিছু ঘটেছিল আগে। তাই লোকজন সন্ধ্যার পর এখানে আসার সাহস করতো না। এরপর এগিয়ে যাচ্ছি, হঠাৎ বৃষ্টি। এমন সময় বৃষ্টি, মেঘ ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টি। ভাবলাম হতে পারে। পাশে দেখি গর্ত মতো। আমি গর্তের মতো ওই জায়গাটাতে ঢুকে গেলে বৃষ্টিতে ভিজবো না। ঢুকে গেলাম। এরপর গর্তে বসে আছি। বেশ বড় গর্ত ছিল। এমন ভাবে ছিল মাথার উপরও ছাউনির মতো হয়ে গিয়েছিল। এমন সময় আপা ফোন দিল। আমি বললাম, বৃষ্টি শেষ হলেই আসছি, চিন্তা করো না আপা। আপা বলল, বৃষ্টি? আর কিছু না বলে বলল, তোর 2 ভাগ্নেকে পাঠাচ্ছি, তুই কোথাও যাস নে। এরপর আমি অপেক্ষা করতে করতে দেখলাম আমার সামনে আকাশ কালো হয়ে গেল। প্রচন্ড ঝড় শুরু হলো। ঠিক পাশের বাঁশবাগানের বাঁশগুলো যেন মাটি ছুঁয়ে যাচ্ছে। চারিদিকে প্রলয় শুরু হয়ে গেল। দেখলাম সামনে একটা গরু সব তছনছ করে ফেলছে, কিন্তু কোনো মাথা নেই। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। গরুটার আকৃতিও ছিল অস্বাভাবিক। গরুটা যে কি ভয়ঙ্কর ছিল বলে বোঝাতে পারবো না। খুব ভয় হতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না ঠিক কি করা উচিত। ভাবতে লাগলাম, আজ কি বেঁচে ফিরতে পারবো? আল্লাহর নাম নিতে থাকলাম। সাথে চারিদিকেও শুনলাম বিকট হাসির শব্দ। আমার মনে হতে লাগলো আজই বোধহয় জীবন শেষ। হাসির শব্দ ধীরে ধীরে বাড়ছিল। প্রাণপণে আল্লাহর নাম নিতে থাকলাম। এমন সময় আমার 2 ভাগ্নে সাইকেল নিয়ে চলে আসে। আমার এক ভাগ্নে তাড়াতাড়ি সাইকেল উঠতে বলল। উঠে বসার সাথে সাথে সাইকেল খুব দ্রুত চালাতে লাগলো। আমি জিজ্ঞেস করলেও কেউ কিছু বলল না। তারা যত দ্রুত সম্ভব চালাচ্ছিল। এরপর বাড়ি পৌঁছালাম। আপা বলল, ভাই বৃষ্টি হয়নি? তুই কি বলছিলি তখন? আমি আমার গায়ের পানির ফোঁটা দেখালাম। আপা বলল, আমি বুঝে গেছিলাম, তাই 2 ভাগ্নেকে সময় মতোই পাঠিয়েছি। আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না। পাশের বাড়ির লোকজন এসে জড়ো হলো। এখন যেন বেশি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। বাড়িতে বসে ভাবতে লাগলাম আমি কি দেখলাম। পরদিন সকালে উঠে আমি বিশ্বাস করতে পারছিলাম না গতকাল ঠিক কি ঘটেছিল।
এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ঘটনার সত্যতা 100%। ঘটনা বলার সময় দেখছিলাম স্যারের গায়ে কাটা দিচ্ছিল। বলে রাখা ভালো, জঙ্গলটা এখনো আছে। জঙ্গলে এখন আগের চেয়ে অনেক কম অস্বাভাবিক ঘটনা ঘটে, তবে ঘটে। এলাকার মানুষজন বেশি রাত করে এখন পর্যন্ত ওই জঙ্গলে দিয়ে যায় না। পড়ে শোনালে খুব খুশি হব। ছোট মানুষ হয়তো গুছিয়ে লিখতে পারেনি, তবে পড়ে শোনালে আগ্রহ পাবো এবং অন্যের অনেক ঘটনা দেওয়ার চেষ্টা করব। স্যারের সাথে ঘটা এরকম আরো কিছু ঘটনা আছে, অবশ্যই লিখে পাঠাবো। ডক্টর আলিফ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই দুটি ঘটনা আমরা যাদের কাছ থেকে পেয়েছি, মজার বিষয় হচ্ছে এই দুজনের বাড়ি কিন্তু মাগুরা জেলাতে। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম অনিক। আর দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তাকে আপনারা মোটামুটি সবাই চেনেন, আমাদের শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়, আর অনিক ভাইয়ের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলায়। তো চলুন ঘটনায় চলে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, আমাদের এই চ্যানেলে যে ঘটনাগুলো প্রচারিত হয় আপনাদের কাছ থেকেই পাওয়া, আর আমরা সব সময় আপনাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে বলে থাকি। আমরা বিশ্বাস করি যে সত্য ভয়ের ঘটনা প্রচারের মাধ্যম দিয়ে আমরা শুধু ভয়ের বিনোদন দিতে চাই না, সেই ঘটনাগুলোর মাধ্যম দিয়ে শিক্ষণীয় কিছু বিষয় শেয়ার করতে চাই। তাই আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandahorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnandahorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু ঘটনা দুটি শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ কিন্তু রয়েছে আপনাদের হরওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। রহস্য, ভয় এছাড়া অন্যান্য ভিডিও নিয়েও সেখানে আমরা রেগুলার এপিসোড আপলোড করছি। চলুন ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা তো অনেক ভাইয়ের কাছ থেকে পেয়েছি। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা নয়, 2013 সাল থেকে শুরু করে নিয়ে এই 2026 সাল পর্যন্ত বিভিন্ন সময় যে রোমহর্ষক ঘটনাগুলো ওনার সাথে ঘটেছিল, সেই ঘটনাগুলি মূলত আমাদেরকে উনি পাঠিয়েছেন। 2013 সালে উনি ক্লাস 3-তে পড়তেন। ওনার জন্মস্থান কিন্তু মাগুরা জেলার সদর উপজেলায়, আর গ্রামের নাম হচ্ছে নতুন বাজার, নিজ নান্দুয়ালি আশ্রমপাড়া। উনি ধর্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী, এই কারণে এই ঘটনার মধ্যে ওনার ধর্মীয় কিছু কিছু বিষয় কিন্তু চলে আসবে। উনি মূলত যখন ক্লাস 3-তে পড়েন তখন উনি নানা বাড়িতে থেকে লেখাপড়া করতেন। ওনার নানা বাড়ি কিন্তু ঝিনাইদহ জেলাতে, তবে গ্রামের নামটি উল্লেখ করছি না, যদিও বা উনি আমাদেরকে জানিয়েছেন সেটা। ঝিনাইদহ সদর উপজেলা থেকে 7 কি 8 কিলোমিটার ভেতরে ওনার নানা বাড়ি। বিকেলবেলা সাধারণত উনি ওনার সমবয়সী বন্ধুদের সাথে খেলাধুলা করতেন। নানা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, এই 1 কিলোমিটার দূরে একটা জায়গায় খেলতে গিয়েছেন। সময়টা কিন্তু ছিল শীতকাল। তো ওনার বয়সী যারা আছেন তারা দেখা যাচ্ছে যে খেলাধুলা করেছেন। এরপর সন্ধ্যা যখন লাগবে, যেহেতু আরেকটু দূরে যেতে হবে, ওখানে যারা খেলতে এসেছিল তাদের বাড়িটা কিন্তু ওনার নানা বাড়ির আশেপাশেই, তারা তো চলে যাবে। তো ওনাকে বলেছে চল চলে যাই। উনি আবার কি মনে করে একটু পরে যাবেন চিন্তা করেছেন। তখন কিন্তু সন্ধ্যা মোটামুটি নেমে এসেছে, তবে অন্ধকার একদম চারদিকে যে ছেয়ে গেছে তেমনটা না, আলো আছে মোটামুটি, চলে যাওয়া যায় হেঁটে হেঁটে, এমন একটা অবস্থা। এদিকে অন্যরা আগে আগে চলে গেছে, উনি আসছেন। তো উনি যেই পথ দিয়ে আসছিলেন ওখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে তালতলা। এই জায়গাটা কিন্তু বেশ ভয়ঙ্কর, অনেকেই নাকি ওখানে ভয় পেয়েছে। উনি যখন ওই তালতলার কাছে এসেছেন তখন দেখেন একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য।
এই যে তাল গাছ, এই তাল গাছের পাশ দিয়ে বা নিচ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। যেহেতু কিছুটা আলো ছিল, বুঝাই যাচ্ছে যে তার পরিধেয় বস্ত্রের রং কি ছিল, বেশ বড় কালো টাইপের একটা আলখেল্লা পরা, হাতে একটা কোনো কিছুর পাত্র, এটা যে ঠিক কিসের পাত্র এটা বোঝা যাচ্ছে না, তবে কোন একটা পাত্র, এটা হাতে নিয়ে সে চলে যাচ্ছে। এখানে বলে রাখা ভালো, মানুষ যদি হেঁটে যায় তখন কিন্তু তার পা তো একটা সামনে যায় একটা পিছনে আসে, আমরা তো এভাবে হাঁটি তাই না? ডান পা যদি সামনে দিই বাম পা তো তার জায়গায় থাকে, আবার বাম পা সামনে দিলে ডান পা তার জায়গায় থাকে, এভাবেই তো আমরা হাঁটি। আর হাঁটার সাথে সাথে তো আমাদের বডিটাও নড়াচড়া করে, হাত নড়াচড়া করে। কিন্তু এই অনিক ভাই দেখছেন যে এই জিনিসটা যে যাচ্ছে, মনে হচ্ছে তার পায়ের নিচে চাকা জাতীয় কিছু লাগানো, সে ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু তার পা কিন্তু মাটির সাথেই লাগানো। এমন না যে সে মাটির থেকে বেশ কিছুটা উপরে শূন্য অবস্থান করছে, এমন না, সে এভাবে যাচ্ছে। যেতে যেতে ওই পাশে থাকা একটা বাঁশঝাড়ের মতো জায়গা রয়েছে, এই দিকে চলে গেল। উনি কিন্তু জিনিসটা দেখলেন, যেহেতু উনি এমন একটা জিনিস দেখেছেন, দেখার পর উনি দ্রুত নানা বাড়িতে আবার চলে আসেন, এসে ওনার নানিকে বলছেন এই ঘটনা, আমি তো এরকম একটা জিনিস দেখেছি। নানি তো এটা শুনে ভয় পেয়েছেন, আরে বলিস কি, এরকম একটা জিনিস দেখলি ওইখানে, না জানি পরে কোনো সমস্যা হয়। এই চিন্তা করে নানি কি করেছেন, ওনাদের বাড়ির কাছাকাছি একজন বয়স্ক ভদ্র মহিলা যিনি ঝাড়ফুঁক করতে পারতেন, তার কাছে নিয়ে যান এই অনিক ভাইকে। তো উনি ঝাড়ফুঁক করে দেন, বলেন যে ও কিছু না। আর ওই রাস্তায় কিছু সমস্যা আছে, অনেকেই ওখানে এই ধরনের জিনিস দেখেছে আর কি, ঝাড়ফুঁক করে দিলাম, ভয়ের কিছু নেই। এই ঘটনার পরের দিন, তখনও কিন্তু সময়টা সন্ধ্যাকাল, উনি কিন্তু ওই দিন আগে আগেই বাড়িতে চলে এসেছেন, মানে নানা বাড়িতে চলে এসেছেন। উনি ওনার নানা বাড়ির কাছাকাছি একটা জায়গা, ওই জায়গাতে একটু জঙ্গলের মতো ছিল আর পাশে বাঁশঝাড় ছিল। তো উনি ওই জঙ্গলের ওই দিকটাতে কোনো একটা কারণে গিয়েছেন। উনি দেখেন সাদা আলখেল্লা পরা একটা লম্বা ব্যক্তি, তার হাতে তেমন কিছু ছিল না বা কিছু আছে কিনা বোঝা যায়নি। সেও ওই গতকাল যে অবয়বটাকে উনি দেখেছিলেন, যেভাবে মনে হচ্ছে যে মাটির সাথে লেগে লেগে চলে যাচ্ছে কিন্তু বডি নড়াচড়া করছে না, পায়ের নিচে চাকা লাগানো, মনে হচ্ছে ওই একই রকম ভাবে এই অবয়বটাও আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিয়ে বাঁশঝাড়ের দিকে গিয়ে মিলিয়ে গেল। উনি কিন্তু এটা দেখেছেন। দৌড়ে বাড়িতে এসে উনি বিষয়টা শেয়ার করেন ওনার নানির সাথে। ওনার নানি এবারও তো ভয় পেয়ে গেছেন। তখন আবার ওই যে বয়স্ক ভদ্র মহিলা, তার কাছে নিয়ে যান, তার কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসেন। তো এরকম তো গেল দুটি ঘটনার কথা। তো এরপরে কিন্তু প্রায় বেশ কিছু বছর, উনি ওই সময় তো ক্লাস 3-তে পড়তেন, ক্লাস 6 পর্যন্ত উনি উঠে গেছেন। এর মধ্যে কিন্তু আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। 2017 সালের দিকে আর একটা ঘটনা ঘটে। তো ওই সময়ে উনি ওনার বাড়িতে অবস্থান করছিলেন, যে মাগুরাতে আর কি। তো ওনাদের যে ঘরটা, এই ঘর থেকে ওয়াশরুমটা বাইরে হলেও এই ওয়াশরুমটা কিন্তু পাকা করা, উপরে ছাদ, আর ছাদ আর দেয়ালের মধ্যবর্তী জায়গায় বেশ কিছুটা ফাঁকা রাখা হয়েছে চতুর্দিকেই, যাতে আলো বাতাস ঢুকতে পারে। ওই সময়ে ওরা নানা এসেছিলেন হচ্ছে সৌদি আরব থেকে দেশে। ওনার নানা বেশ অনেক বছর সৌদি আরবে ছিলেন, দেশে আসছেন। তো দেশে আসার পর নানা বেড়াতে আসছেন। নানা ওনাকে, কারণ উনি হচ্ছেন নানার বড় মেয়ের বড় ছেলে, সেই হিসাবে একটা আদর যত্ন তো নানা সবসময় করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। নানা বেশ কিছু চকলেট এনেছিলেন, ওনাকে খাইয়েছেন, আরো অনেক জিনিস নিয়ে এসেছিলেন, খাইয়েছেন। তো খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়েছেন, ওয়াশরুমে যাবার দরকার হয়েছে। তো ওনার ওই সময় মনে পড়ে, স্পষ্ট সময়টা মনে আছে, ভোর 4:19 ওয়াশরুমে যাবার দরকার হয়। কেননা উনি ওই সময় পাশে থাকা মোবাইলের সময়টা দেখেছিলেন। ওনার আম্মুকে ডাক দেন, ওনার আম্মু ওঠে, ওঠার পর বাইরে বের হয়েছেন, ওয়াশরুমে যাবেন। তো আলো তো ছিল বাইরে, সমস্যা নাই, উনি ওয়াশরুমে চলে গেছেন। এর মধ্যে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওনার আম্মু দেখেন যে ওই ওয়াশরুমের কাছে ওনাদের গোয়াল ঘর রয়েছে, ওই গোয়াল ঘরের সাইড থেকে একটা ছায়া মনে হচ্ছে বের হয়ে এলো, বের হয়ে
ওয়াশরুমের পেছন দিকে চলে গেল। তো এই দৃশ্য দেখার পর উনি চিন্তা করেছেন যে উনি হয়তোবা কি দেখে ফেলেছেন রাতের বেলা। কেননা উনিও তো ঘুমিয়েছিলেন, ঘুম থেকে একদম ঘুম চোখে উনি এসে দাঁড়িয়েছেন ওয়াশরুমের কাছাকাছি জায়গায়, ভুল তো দেখতেই পারেন। উনি এই চিন্তা করে বিষয়টাকে আসলে এইভাবে পাত্তা দেন নাই। কিন্তু এর মধ্যে ঘটছে আর একটা ভয়ঙ্কর ঘটনা, তা হচ্ছে ওয়াশরুমের ভেতরে তো অনেক ভাই বসে আছেন। হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের পেছন দিকে খচমচ করে ওঠে। মনে হচ্ছে ওখানে কোনো কিছুর উপস্থিতি রয়েছে। গ্রামে তো রাতের বেলা বিভিন্ন নিশাচর প্রাণী ঘুরেই বেড়ায়, উনি মনে করছেন এরকম কিছু। কিন্তু হঠাৎ করে খুবই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অনেক, হ্যাঁ অনেক, এভাবে বলে ওঠে। তো উনি আবার ভিতর থেকে বলছে যে হ্যাঁ কে। উনি আবার উত্তর দিয়েছেন, কিন্তু এরপরে আর কোনো সারা শব্দ নাই। আবার 1-1.5 মিনিট পর বলে উঠছে, অনেক, হ্যাঁ অনেক। উনি আবার বলে উঠছেন, হ্যাঁ কে ডাকে। এরপর আর কোনো সারা শব্দ নাই। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, কে ডাকে, নিশ্চয়ই কাছাকাছি যে আমার যে বন্ধুর বাড়ি আছে, মনে হয় ও এখানে এসে মজা করছে। তখন উনি কি করেছেন, উনি ফ্রেশ হয়ে, ওই যে বলেছিলাম যে ওয়াশরুমের উপরের দিকে কিন্তু ফাঁকা জায়গা ছিল, উনি যেহেতু মানে শরীর স্বাস্থ্য তো চিকন ছিল আর কি, অনায়াসেই উনি লাফ দিয়ে হাত উপর দিকে উঠিয়ে দিয়েছেন, বডিটাকে ঝুলিয়ে দিয়েছেন। এরপরে হাতের উপর ভর করে মাথাটা উপরের দিকে তুলেছেন, তুলে চারদিকে তাকিয়ে দেখছেন যে বাইরে কে তাকে ডাকে। উনি দেখলেন কেউ নাই। এরপর আবার যখন উনি নিচে নেমেছেন, আবার বাইরে থেকে বলে ওঠে, অনেক, হে অনেক। এইভাবে কিন্তু কয়েকবার ওনাকে ডাকে, খুব গম্ভীর কণ্ঠে। আর এই কণ্ঠটা ওনার মোটেও পরিচিত ছিল না। তো উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন, বাইরে বের হয়ে দেখেন দূরে ওনার আম্মু দাঁড়িয়ে আছে। পরে ওনার আম্মুর সাথে উনি ঘরে এসে বলছেন যে কে যেন আমাকে ডাকলো অনেক বলে, কিন্তু আমি তো খুঁজে কাউকে পাইলাম না, আর কণ্ঠটা অপরিচিত, বেশ গম্ভীর কণ্ঠ। তো ওই সময় ওনার আম্মু কিছু বলেন নাই। পরদিন সকালবেলা ওনার আম্মু বলেছিলেন যে উনি গোয়াল ঘরের পাশ থেকে একটা ছায়ামূর্তিকে বের হতে দেখেছেন, বেশ লম্বা একটা ছায়ামূর্তি ওয়াশরুমের পেছন দিকে চলে গেল। কিন্তু এই যে অনেক ভাইকে ডাকাডাকি করলো, এই ডাক কিন্তু আবার অনেক ভাইয়ের আম্মু শুনতে পান নাই। আর ওই সময় এই বিষয়টা বললে অনেক ভাই ভয় পেতে পারেন, যার কারণে অনেক ভাইয়ের আম্মু রাতের বেলা অনেক ভাইকে বিষয়টা বলেননি, সকালবেলা বলেছেন। তো এই তো গেল একটা ঘটনা। তো এরপরে দেখা গেল যে বেশ আরো কয়েক বছর চলে গেল, এর মধ্যে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তো উনি এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসেন হচ্ছে ফরিদপুরে ওনাদের এক আত্মীয় বাড়ির এখানে থেকে উনি লেখাপড়া করছিলেন। ওনার আত্মীয় বাড়ি যেটা, সেটা হচ্ছে ফরিদপুরের শিবরামপুর এলাকায়। ওখানে থেকে উনি লেখাপড়া করছিলেন। আর ফরিদপুরে যে ইয়াসিন কলেজ আছে, সরকারি ইয়াসিন কলেজ, সেখানে উনি অধ্যয়নরত ছিলেন। উনি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, তো তখন তো বিভিন্ন সময় পরীক্ষা পড়ে। আর ওই সময় ওনাদের এলাকা থেকেও কিন্তু বেশ কিছু ছেলেরাও ওই প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছিল। তো উনি তো একদিন হয়েছে কি পরীক্ষা, কোন একটা পরীক্ষা আর কি, তো পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষাটার যে সময়টা ছিল 2টো থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টায় শুরু হবে, বিকাল 5টায় শেষ হবে। 5টায় যখন শেষ হয় তখন তো উনি আবার এই শিবরামপুরের দিকে চলে আসবেন। তখন তো এই অটো জাতীয় যেই গাড়িগুলো আছে, গাড়িগুলোতেই আসতে হবে আর কি। তো উনি আসছেন, আস্তে আস্তে দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেছে। তো উনি যে যাবেন ওনার এই আত্মীয়ের বাড়িতে, ওখান থেকে কিন্তু রিক্সাতেই চলে যাওয়া যায়। উনি চিন্তা করলেন যে এটুকু পথ হেঁটেই চলে যাই। তো উনি যেই পথ দিয়ে যাবেন, ওখানে জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে। যখন উনি ওই পথ দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলতে মাগরিবের নামাজও হয়ে গেছে, চারদিকে মোটামুটি অন্ধকারই বলা চলে। আকাশের দিকে তাকালে হালকা একটু আলোক ছটা দেখা যায় বটে, কিন্তু সেই আলোতে চারদিকে যে আলোকিত এরকমটা না। তো উনি যাচ্ছেন, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো পেছন থেকে কেউ ওনার চুল টানার চেষ্টা করছে। উনি আবার ওই সময় ঘাড়ের দিকে একটু চুল বড় রাখতেন,
একটু বাবরি টাইপের চুল রাখার চেষ্টা করতে নাকি, তবে চুলটা কিন্তু বড় ছিল না ওই রকম। তো ওনার কাছে মনে হচ্ছে যে পেছন থেকে কেউ ওনার চুল টানার চেষ্টা করছে, চুল ধরছেও। ধরার পরে মনে হচ্ছে যে যে মুঠ দিয়ে মানে মুঠি করে যে ধরবে চুল, এটা পারছে না। উনি তো বুঝতে পারছেন ঝামেলাটা কি হয়েছে, কেননা পেছনে কেউ আছে এই অনুভূতিটা ওনার কাছে কিন্তু হচ্ছিল। আর ওই সময় ওই জায়গাটা খুবই নির্জন ছিল, আশেপাশে কোনো লোকজন ছিল না। তখন তো আর রাত না ওরকম, তারপরও ওই সময় লোকজন ছিল না। ওনার চুল ধরার বারবার চেষ্টা করছে, মাঝে মাঝে মনে হচ্ছে ওনার একটা চুল ধরছে। একটা চুল যদি ধরে কেউ পেছন থেকে টান দেয় তখন কিন্তু একটা অনুভূতি হয়, এই অনুভূতিটাও কিন্তু ওনার হচ্ছিল। উনি দ্রুত হাঁটা শুরু করেছেন। তো উনি যে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা জায়গা আছে, ওখানে একটা মহিলা মাদ্রাসা আছে, ওইখানে আবার আলো আছে। উনি চিন্তা করছেন যে ওই আলোর দিকে যাই। তো মহিলা মাদ্রাসার কাছাকাছি চলে এসেছেন, এমন সময় দেখতে পান ওনার এক বন্ধু আসছে হেঁটে হেঁটে। তখন ওনার বন্ধু ওনাকে দেখে বলে যে কি ব্যাপার অনেক, তুই এত রাত্রে, এত রাত তো না, মানে এই সময় একা একা আসছিস। তখন এই অনেক ভাই বলছেন যে জানিস, এই যে মাত্র এরকম একটা ঘটনা ঘটছে, আমার চুল ধরে টানাটানি করার চেষ্টা করছিল। তখন ওনার বন্ধু বলেন যে আসলে রাতের বেলা বা সন্ধ্যার পরে এই দিক দিয়ে কেউ হেঁটে আসতে চায় না, অনেকটা ঘুরে আসতে চায়। হয়তোবা মাত্র সন্ধ্যা হয়েছে, মাত্র রাত নেমেছে, এই জন্য তুই আসছিস, কিন্তু এরপরেও খেয়াল কর, আমি কিন্তু তুই যে পথ দিয়ে আসছিস ওই পথ দিয়ে আসিনি, আমি এইখান থেকে অন্য দিক দিয়ে ঘুরে যাব। এইখানে বেশ কিছু বছর আগে একজন বয়স্ক লোক আত্মহত্যা করে, এরপর থেকেই এই ধরনের সমস্যা শুরু হয়েছে। কে যেন চুল ধরে টানাটানি করার চেষ্টা করে, তারপর আরো বিভিন্ন ধরনের কিছু কিছু সমস্যা করার চেষ্টা করে, এরকম এটা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ওনার বন্ধু বললেন। তো এই তো গেল একটা ঘটনা। এই ঘটনার প্রায় 1 বছর পর, এর মধ্যে কিন্তু উনি হাঁটাচলা করছেন ওই দিক দিয়ে, আর তেমন কিছু সমস্যা হয় নাই। 1 বছর পর ওই একই আত্মীয়ের বাড়িতে আর কি, উনি সন্ধ্যা না বেশ রাত বলতে তখন হয়তো এশার আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, এমন একটা সময়। ওই সময় তো ওখানে ওয়াইফাই ছিল না। উনি এমবি কার্ড কিনতেন, এমবি কার্ড যেটা পাওয়া যেত, মোবাইল অপারেটররা বিভিন্ন ধরনের কার্ড, বিশেষ করে যে কার্ডটা রিচার্জ করলে এমবি চলে আসে। তো উনি এমবি কার্ড কেনার জন্য বাইরে বেরিয়েছেন। চিন্তা করলেন যে এমবি কার্ড কিনে নিয়ে আসি, মোবাইলে ডেটা শেষ হয়ে গেছে। তো উনি যখন বের হয়েছেন, বের হবার পর উনি মোটামুটি যে পথ দিয়ে যাচ্ছেন এটা কিন্তু পাকা রাস্তা, হাঁটছেন কিন্তু পাকা রাস্তা দিয়ে। তো এমবি কার্ড কেনার পর যখন ফেরত আসছেন, ওই রাস্তার পাশে কিন্তু বাঁশঝাড় রয়েছে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে এই বাঁশঝাড়ের যে কঞ্চিগুলো আছে এর উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে আসছে। আসলে বাঁশঝাড়ের যে কঞ্চি, এখানে কিন্তু কোনো বানরের পক্ষেও লাফালাফি করে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটা বেশ কঠিন, কারণ কঞ্চিগুলো জালের মতো বিস্তৃত থাকে। এর ফাঁক ফোকর দিয়ে কিন্তু পাখিও উঠতে গেলে আটকে নিচে পড়ে যায়, আহত হয়। সেখানে কারো পক্ষে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া বা এগিয়ে যাওয়া তো সম্ভব ওভাবে হয় না। তো উনি ফিল করছেন যে এরকম কেউ একজন হেঁটে যাচ্ছে। তখন উনি কি করছেন, ওনার চোখটা একটু বাঁকা করে, মানে আর চোখে দেখার চেষ্টা করছেন যে জিনিসটা আসলে কি। তো উনি দেখতে পেলেন যে আসলেই বাঁশের কঞ্চির উপর দিয়ে হেঁটে হেঁটে একটা জিনিস, মনে হচ্ছে জিনিসটা কালো কুচকুচে, উচ্চতা মানুষের মতোই মনে হবে, তবে এই জিনিসটাও একদম বাঁকা চোখে ওনার দিকে তাকিয়ে আছে। মানে উনিও আর চোখে তাকিয়ে আছেন, আর ওই জিনিসটাও আর চোখে ওনাকে দেখছে। আর ওই জিনিসটার চোখ দুটো লাল টকটকে আর লাইটের মতো জ্বলছে। তো উনি যখন এটা দেখলেন, উনি আবার চোখটা সরিয়ে ফেলেন, ভয় পেয়েছেন মারাত্মক। দ্রুত উনি ওই বাড়িতে ফেরত আসলেন। এরপরে এসে তো জিজ্ঞেস করছেন যে এখানে কি কোনো সমস্যা টমস্যা নতুন করে তৈরি হয়েছে কিনা, এরকম একটা জিনিস দেখলাম, 1 বছর হয়ে গেল আর কোনো সমস্যা হলো না। তখন একটা বিষয় জানা গেল, তা হচ্ছে এই যে বাঁশঝাড়টা, এই বাঁশঝাড়ের এখানে একটা দুষ্টু পিশাচ বসবাস করে। এর কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা। মানুষ রাতের বেলা ওদিক দিয়ে হেঁটে গেলেই সে বিরক্ত করবে, মানে করবেই, এটা তার একটা বদ অভ্যাস হয়ে গেছে। তো এটা উনি শুনলেন আর কি। এরপরও আরো বেশ কিছু বছর কেটে গেল।
উনি তো আবার নিজ এলাকায় ফেরত আসছেন ইন্টারমিডিয়েট পাশ করার পর। আর সময়টা উনি বললেন এর পরের যে ঘটনাটা, এটা 31st নাইট। তো উনি ওই সময় গিয়েছিলেন নানা বাড়িতে, ঝিনাইদহ হয় আর কি। তো ওখানে থাকা ওনার বন্ধুদের সাথে রাতের বেলা পিকনিক করবেন। তো পিকনিক হয় রাত 1টার দিকে, খাওয়া দাওয়া শেষ করে উনি আবার ওনার নানা বাড়িতে ফেরত আসবেন। তো উনি যেই পথ দিয়ে ফেরত আসবেন, এই পথের প্রথমে পরে একটা মেহগুনি বাগান, এরপরে দেখা যাচ্ছে যে বাঁশঝাড় রয়েছে, পুকুর রয়েছে, শ্মশান রয়েছে। শ্মশানের ওখানে আবার তাদের দুটো কবর রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকের কবর হয়, সমাধি অনেকে বলে আর কি। তো এরকম কবর রয়েছে দুটো। তো ওই দিক দিয়ে ওনাকে আসতে হবে। তো ওই দিক দিয়ে উনি যখন আসছিলেন, ওই পথে কিন্তু একটা তেঁতুল গাছও আছে। তো ওইটা পার করার পর যখন তেঁতুল গাছের কাছাকাছি উনি আসছেন, উনি দেখতে পান ওই তেঁতুল গাছের নিচ দিকে একটা ডাল রয়েছে। ওই ডালের উপরে সাদা শাড়ি পরা একটা অবয়ব বসে আছে এবং তার 2 পা দুলাচ্ছে। চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে এতটুকুই যে এটা বেশ বয়স্ক। আর মাথার চুলগুলো যে সাদা, এই চুলগুলো মনে হচ্ছে আলো ছড়াচ্ছে, এরকম মনে হচ্ছে। এটা যখন উনি দেখেছেন, উনি কি সামনের দিকে যাবেন না পেছন দিকে যাবেন এটা বুঝতে পারছেন না। কি একটা বিপদ। আর ওই জিনিসটা কিন্তু ওভাবেই আছে, তার দিকেও তাকাচ্ছে না, সে ওইভাবেই বসে আছে আর পা দুলাচ্ছে। তখন অনেক ভাই যেটা করেন সেটা হচ্ছে ওনার বন্ধুদেরকে ফোন দেন, কারণ তারা তো ওখানেই আছে, গল্প গুজব করছে। উনি না হয় চলে আসছেন আর কি আগে আগে। এদের মধ্যে একজন আবার এগিয়ে আসে। উনি কিন্তু ফোনে বলেছেন যে এরকম এরকম বিষয়, আমি তো সামনে যেতে পারতেছি না, পিছনেও আসতে পারতেছি না, তোর একটু কেউ আয়, আমাকে একটু এগিয়ে দিয়ে আয়। তো একজন আসে, আসার পর দেখা যায় ওখানে কিছু নাই। এরপরে বেশ কিছুটা পথ ওনাকে এগিয়ে দিয়ে ওনার ওই বন্ধু আবার ব্যাক করে আগের জায়গাতে। তো সে ঠিকঠাক মতো চলে আসলেও উনি যখন ওখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়েছেন, তখন ওইখানে একটা পুকুর রয়েছে। ওই পুকুরের পাড় মানে ঘেঁষে যখন উনি হেঁটে যাচ্ছেন নানা বাড়ির দিকে, হঠাৎ করে দেখতে পান যে পুকুরের পাড়ের পাশে যে পুকুরের পানি রয়েছে, এই পানিতে কোনো একটা অবয়বের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। উনি কি মনে করে দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান যে মনে হচ্ছে ওই অবয়বটা ওনার পাশাপাশি ভেসে ভেসে আসছে। ওই যে সাদা শাড়ি পরা, চুলগুলো সাদা, আলোক রশ্মি ছড়াচ্ছে, কিন্তু চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। যখনই এটা উনি দেখেছেন, মারাত্মক ভয় পেয়েছেন। উনি এবার দিয়েছেন ঝেড়ে এক দৌড়। দৌড়ে উনি ওনার নানা বাড়ির কাছাকাছি চলে আসছেন। একদম নানা বাড়িতে ঢোকার আগে কিন্তু বেশ কিছু কলা গাছ রয়েছে। কলা গাছের ওখানে এসে উনি একটু দৌড় থামিয়ে দেন। থামিয়ে দেন বলতে গতিটা কমিয়ে দেন আর কি। এরপর হচ্ছে উনি ওনার নানা বাড়িতে ঢুকবেন। এমন সময় ওনার কাছে মনে হলো এই যে কলা গাছগুলো আছে, কোনো একটা কলা গাছের আড়ালে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে। মাথাটা একটু বের করে রেখেছে, এক চোখ বের করেছে, মাথাটা একটু কাত করে। মাথাটা যখন কাত করেছে তখন তার সাদা চুলগুলো কিন্তু এক পাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওই জিনিসটা হাসাহাসি করছে, মানে হি 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 করে খুব মৃদু স্বরে হাসছে। এটা দেখার সাথে সাথে উনি তো প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে নানা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন। তো ওনার চিৎকারে নানা বাড়ির লোকজন তো উঠে পড়েছে। নানি বলছে, এই কি হয়েছে রে, চিৎকার দিলি কেন? তখন উনি বলেন যে এরকম এরকম ঘটনা, আমি এই একটা জিনিস দেখছি। তখন ওনার নানি ওই সময় সান্ত্বনা দেন, আরে ও কিছু না, মনে হয় যে কলা গাছের যে শুকনো পাতা থাকে এগুলো তো ঝুলতে থাকে, মনে হচ্ছে বাতাসে এগুলো নড়াচড়া করছিল, তুই এটা দেখেছিস। মানে এইভাবে ওনাকে একটা সান্ত্বনা দেওয়া হয়। তো এরপরে কিন্তু একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কিছু তাবিজ দেওয়া হয়েছিল ওনাকে, এটা উনি ব্যবহার করেছেন। এরপরে ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে আর কি দীর্ঘ সময়ে। এবারে চলে আসি সর্বশেষ ঘটনায় 2026 সালের জানুয়ারি মাসের দিকে, এমন একটা সময়। তো ওই সময় উনি গ্রামেই ছিলেন। মাগুরার এক বন্ধু, সে ওনার সাথে যোগাযোগ করে সে বাইক চালানো শিখবে। এখন শহর এলাকায় তো বাইক চালানোটা বেশ কঠিন, গ্রাম সাইডে আসলে বাইক চালানো একটু সহজ হয়ে যায়। তখন উনিও চিন্তা করলেন ঠিক আছে, তার বন্ধুকে উনি বাইক চালানো শেখাবেন। এখন দিনের বেলা তো রাস্তাতে অনেক গাড়ি থাকে, মানুষজন চলাচল থাকে, একজন নতুন ব্যক্তিকে বাইক চালানো শেখাতে গেলে কখন কার সাথে দুর্ঘটনা ঘটিয়ে দেবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই।
এই জন্য রাতের বেলা ওনাকে বাইক শেখানোর জন্য বের হয়েছেন। উনিও চলে আসছেন দিনের বেলাতেই। তখন রাত খুব যে বেশি তাও না, রাত 10টা-11টা এরকম একটা সময় বা এরকম বাজে আর কি। তো বাইক চালাতে চালাতে ওনারা মঠ বাড়ি নামক একটা জায়গা রয়েছে, ওখানে চলে আসছেন। ওখানে একটা জোড়া শ্মশান রয়েছে। ওনারা যখন বাইক চালাতে চালাতে, ওই সময় কিন্তু বাইকের সামনে বসা হচ্ছে ওনার সেই বন্ধু, সে তো নতুন চালক, আস্তে আস্তে চালাচ্ছে, আর অনেক ভাই পেছনে বসে আছেন। সে যখন বাইক চালাতে চালাতে ওই যে মঠ বাড়ি জোড়া শ্মশানের কাছে চলে আসছেন, তখন এই অনেক ভাই দেখতে পান শ্মশানের যেই জায়গাটাতে লাশটা রেখে পোড়ানো হয়, চারদিকে কিন্তু 4টা খুঁটির মতো থাকে, এক এক জায়গায় এক এক রকম থাকে আর কি। তো ওই জায়গাটাতে মনে হচ্ছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। একটা মানুষের উচ্চতা তো 6 ফুট ম্যাক্সিমাম, যদি এরকম দেখি আমরা, বেশি লম্বা যারা 6 ফুটের বেশিও আছে। মনে হচ্ছে একটা 10-12 ফুট উচ্চতার একটা লিকলিকে অবয়ব। তার হাত দুটো অনেক লম্বা, পা দুটো অনেক লম্বা, আর তার গায়ে কোনো মাংস নেই বলে মনে হচ্ছে। এই জিনিসটা দাঁড়িয়ে আছে। তো এটা দেখার সাথে সাথে অনেক ভাই তো ভয় পেয়েছেন। উনি তখন পেছন থেকে সামনে থাকা বন্ধুকে বলছে যে এই বাইকের স্পিড বাড়া। এখন উনি হচ্ছেন নতুন চালক, উনি স্পিড বাড়ালে নিয়ন্ত্রণ তো হারিয়ে ফেলবেন। তখন উনি কিছুটা স্পিড বাড়িয়েছেন। এদিকে ওই জিনিসটা যখনই এই অনেক ভাই দেখেছেন, ওই জিনিসটাও কিন্তু এই অনেক ভাই আর তার বন্ধুকে দেখে ফেলেছে। অনেক ভাই কিন্তু তাকিয়ে আছেন ওই জিনিসটা কি করে দেখার জন্য। উনি খেয়াল করেন ওই জিনিসটা শ্মশানের ওই জায়গা থেকে হেঁটে হেঁটে রাস্তায় আসলো। রাস্তা আসার সাথে সাথে দৌড় শুরু করেছে ওই বাইকের পেছনে পেছনে। বাইকের লুকিং গ্লাসে কিন্তু ওই জিনিসটাকে দেখা যাচ্ছে না। অনেক ভাই পেছন দিকে তাকিয়ে তাকিয়ে ওই জিনিসটাকে দেখছেন। ওই জিনিসটা যখন দৌড়ে দৌড়ে আসছে, মনে হচ্ছে ঠক 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 শব্দ হচ্ছে। যেহেতু তার গায়ে কোনো মাংস ছিল না, মনে হচ্ছে পুরোটাই হাড়, কঙ্কালের মতো। যেহেতু রাস্তার উপর দিয়ে হেঁটে আসছে, পাকা রাস্তা, এই জন্য ঠক 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 শব্দ হচ্ছে। এদিকে পেছন থেকে অনেক ভাই সামনে থাকা তার বন্ধুকে বলছেন এই স্পিড বাড়া, স্পিড বাড়া। তো উনি তো স্পিড বাড়াচ্ছেন। একটা পর্যায়ে এসে উনি বলতেছেন যে আমি আর স্পিড বাড়াতে পারবো না, আমি যদি এখন আরো বেশি স্পিড বাড়াই, এখন আমি আর নিয়ন্ত্রণ করতে পারবো না, বাইক কিন্তু পড়ে যাবে খাদের মধ্যে বা বড় একটা দুর্ঘটনা ঘটবে। এদিকে স্পিড বাড়া বলছেন, কিন্তু কোন দিকে যাবেন রাতের বেলা? এখন ওনার বন্ধু তো রাতের বেলা গ্রামের এই রাস্তাঘাট উনি চেনেন না। উনি তো ইচ্ছা মতো ডানে বাই, মানে যেদিকে রাস্তা পাচ্ছে ওইদিকে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। এরকম করতে করতে এমন একটা গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, আশেপাশে কোনো লাইট নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে দূরে যে ঘর বাড়িগুলো আছে সেখানে তাদের বাড়িতে লাইট জ্বলছে, এতটুকুই হচ্ছে আলোর উৎস। আকাশেও কোনো চাঁদ নাই, মেঘে ঢাকা, মানে অন্ধকার। আলোর উৎস আর একটা আছে, তা হচ্ছে ওনাদের বাইকের হেডলাইট। হেডলাইট থেকে যে আলোটা বের হচ্ছে সামনে, এটাই হচ্ছে আলোর উৎস। তো এরকম চলতে চলতে একটা জায়গায় এসে ওনারা থামেন। সেটা হচ্ছে ওইখানে একটা জায়গা রয়েছে, একটা স্থাপনা আছে, তার বাইরে একটা ল্যাম্প পোস্ট রয়েছে। এটা হচ্ছে সৌর বিদ্যুতের ল্যাম্প পোস্ট। তো ওখানে এসে বাইকটা থামাতে বলেন আর কি। তোমার বন্ধু থামায়। থামানোর পরে উনি আবার পিছন দিকে তাকিয়েছেন। আমার বন্ধুকে কিন্তু বলতেছেন এই ঝামেলা। এই অনেক ভাই দেখতেছেন যে দূরে ওই জিনিসটা এখনো দৌড়ে দৌড়ে আসছে, ঠক ঠক শব্দ হচ্ছে। তখন অনেক ভাই ওইনার যে বন্ধু, তাকে বলে তুই পিছনে বস, আমি বাইক চালাচ্ছি। তখন ওনাকে পিছনে বসানো হয়, আর উনি যখন বাইক চালাচ্ছেন তখন সর্বোচ্চ স্পিড দিয়ে দ্রুত উনি বাড়িতে চলে আসেন। তো এটা ছিল ওনার সাথে ঘটা শেষ ঘটনা। ক্লাস 3 থেকে, অর্থাৎ 2013 সাল থেকে বিভিন্ন সময় ওনার সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তার কিছু অংশ উনি পাঠিয়েছেন। উনি জানিয়েছেন আরো অনেক ঘটনা রয়েছে। এই যে তালতলা থেকে শুরু করে নিয়ে আরো বিভিন্ন জায়গা রয়েছে, এই জায়গা কেন্দ্রিক আরো অনেক ঘটনা রয়েছে। পর্যায়ক্রমে উনি সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনাদের মতো আরো যারা রয়েছেন তারা আমাদেরকে এইভাবে বেশি বেশি করে ঘটনা পাঠাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবেই অনেকটা পথ একসাথে পাড়ি দিতে পারবো। প্রিয় লিসেনার্স, চলুন। আসসালামু আলাইকুম। আমাদের পাশের এলাকা না বললেও চলে, আমাদের এলাকাও বললেও চলে। সেই এলাকায়
একজন প্রভাবশালী লোক ছিলেন। তার নামও আমি বলবো, লোকটা মারা গেছেন, তাকে আমি আঙ্কেল বলে দেখতাম। নাম ছিল শামসুল প্রমাণিত। সে অনেক ভালো মনের একটা মানুষ ছিলেন। সে ছিলেন অনেক গরিব মানুষ আগে। তার বাড়ি আমাদের এলাকায় ছিলেন না, অন্য এলাকায় ছিলেন। সে বর্তমান যে বাড়িতে আছে সে বাড়িতে কাজের ছেলে হিসাবে মাসরা ছিল সে বাড়িতে। এখন সেই বাড়িতে কাজ করতে করতে তার মেয়ে ছিল একটা। তখন ছেলেটা অনেক সৎ ছিল। তখন সে বাড়িওয়ালায় সেই ছেলেটাকে দিয়ে তার মেয়েকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে তিনি কিছুদিন পরে মারা যান। দাদু মারা যাওয়ার পরে তখন শুধু তার জামাই আর মেয়ে সংসারের মাঝে, এই দুইজনেই। তার সম্পদ ছিল মোটামুটি 10 থেকে 12 দন জমি। মানে এভাবে বললে আপনারা বুঝবেন না, মানে দন হিসাবে বাইরের লোক কমই বোঝে। তাতে মানে এক দনে হচ্ছে 27 শতক জমি, তাতে এখন 10 থেকে 12 দন জমি আছে তাদের। এখন ওই লোক অনেক কর্মিষ্ঠ ছিল তার জামাই। সে এই সংসার করতেন, এই আবার মাঝে মাঝে মানুষের কাজও করতেন প্রথমে। তারপরে তিনি এই যে উঁচা জায়গায় জমি ছিল সেই জমির মধ্যে বাঁশ লাগাতেন। 6-7 বিঘা জমির মধ্যেই তিনি বাঁশ লাগাতেন। কিছুদিনের পরে সেই জমিগুলাতে বাঁশ ঝাড় অনেক সুন্দর হওয়ার পরে আস্তে আস্তে সংসার করতে মিলতে তিনি অনেক স্বাবলম্বী হয়ে যান। তখন তার কোনো সংসারের অভাব থাকে না। মোটামুটি তার ক্ষমতা 2-4-5 জন কাজের লোক সে প্রতিদিনও রাখতে পারে। তখন তিনি বাড়ির সামনে একটা জমি কিনতেন, প্রায় 300 শতাংশের মতো। সেই জায়গাটায় তিনি 100 শতাংশের মধ্যেই পুকুর দেয়, পুরোটা পার বেঁধে নেওয়ার পরে সে জায়গায় সে মাছ ছাড়ে। প্রজেক্ট করার পরে সেখানে মাছ ছাড়ার পরে সেখানে মানে ছোটো মোটো ওখানে ঘর করার পরে সেখানে মাঝে সাঝে আসিয়া পাহারা দেয় আর বাড়ির সংসার করে। যখন এইভাবে তিনি সংসার করতেন আর মাছ চাষ করতেন আর ক্ষেত খেলা দেখতেন, এইভাবেই দেখতে তার সংসারে ছেলে আসলেন 2 জন। আসার পরে তাদের তখন অনেক অটল সম্পদ হয়ে গেল। তার মিনিমাম 100 বিঘার মতো হয়ে গেল। তখন তাদের বাড়িতেও আমরাও কাজ করছিলাম, এটা মিথ্যা কথা না, সত্য কথায়। এখন সে আঙ্কেলটা ছিল অনেক ভালো মনের মানুষ। প্রতিটা দিন আমরা 10 থেকে 12 জন লোক তার বাড়িতে কাজ করি। তিন দিনে আমাদের এদিকে 3 দিনে হয় রবিবারে হাট, 4 দিনে হয় বৃহস্পতিবারে হাট। 3 দিন কাজ করি। যদি সে টাকা দিতে না পারে বাড়িতে বলে আজকে সব টাকা দিতে পারবো না, আজ এত টাকা দেব। বাড়িতে বলে, বাজারে যেয়ে হঠাৎ করে বলবে না, বলে আমার কাছে টাকা নেই। তারা সকালবেলায় জানিয়ে দেবে সে আঙ্কেল। তো সে লোক ফিরে এমন একটা পরে আজকাল ছিল, সে লোক বাজারে যাইতেন আসরের পর, আর আমরা এগুলো কাজ শেষ করে সন্ধ্যার ওদিক যাইতাম। আমাদের জন্য সে জামাই আঙ্কেল সে বাজারের মানে মাথায় দাঁড়িয়েছিলেন। যতক্ষণ আমাদেরকে টাকা দিতেন না ততক্ষণ সে খরচ করতেন না। তার বাড়ি যদি আত্মীয় আসতেন তারপরে সে খরচ করতেন না যতক্ষণ আমাদেরকে টাকা দিয়ে নেই। ওই কথা আমার কামলারা আগে বাঁচবে, তারপর আমি, হলে হবে না হলে নেই। এইরকম করে সে সংসার করার করতে করতে তার ফ্যামিলিতে 5 জন ছেলে হয়। 5 জন ছেলের মধ্যেই 2 জন সরকারি স্কুলের মাস্টার আর
তিনজনের মধ্যে একজন শয়তান টাইপের আর দুইজনে একটু মোটামুটি সংসারের কাজবাজ করে এইরকমই। তখন সে একদিন ওই আঙ্কেল এক মসজিদের মানে মহৎ ছিলেন, তাকে একটা বড় কথা কইছিলেন মসজিদের লোকে। সে সেই দিন মসজিদ থেকে বাইর হয়ে যায় তিনি তার নিজস্ব জমির মধ্যে মেইন রোডের সাথেই সে 5 শতক জমি দিয়ে দেন মসজিদের নামে। মাটি কাটেন, সে জায়গাটার মধ্যে মাটি দিয়ে ভরাট করেন। ভরাট করার পরে তিনি নিজের পকেটের টাকা দিয়ে সেখানে বিল্ডিং করে দেন, মসজিদ বানিয়ে দেন। তার টয়লেট কল টল সব করে দেন, নিজের টাকায় করে দিছে, নিজের জমিতে মসজিদ দিয়ে দিছে। দেওয়ার পরে একদিন সকালবেলা সে বাড়ির সব কিছু কাজেই করতেন তিনি। হঠাৎ বেলা সকালে পাট মানে আমাদের এলাকায় মাঝে মানে অনেক পাট আবাদ হয়, তার পাট নদীতে জাগাইছে, মানে সেটা ধুইতে হবে, মানে পাট ডাঙাইতে হবে। তিনি সকালে বেরিয়ে যান, বেরিয়ে যাওয়ার পরে পাটের বোঝা উঠায় আর সেটা কেলাতে তিনি হঠাৎ করে স্তব্ধ হয়ে যান ওই বসা অবস্থায়। আর তিনি নড়েও না, চড়েও না, হাতও নড়েও না, শুধু বসেই আছে। মানুষকে কি ব্যাপার, এই লোকটা সারাদিন এভাবে বসে আছে কেন, নড়েও না, চড়েও না। তারপরে আইসা ওই আঙ্কেলটাকে একটু শরীরের মধ্যে ছোঁয়াতে সে সেখান থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর চিল্লাবিল্লা করার লোক অনেক সেখানে জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পরে দেখে তিনি অনেক আগেই মারা গেছেন। তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনি সকালবেলা কিছু খানো নাই, না খেয়ে এই কাজে বেরিয়েছিলেন। তিনি লোকটা অনেক ভালো ছিলেন, হঠাৎ করে এভাবে মারা যায়। তারপর তাকে দাফন কাফন করা হয়। হওয়ার পরে কিছুদিনের মধ্যেই তার সংসার ভাগাভাগি হয়ে যায়। হওয়ার পরে তার বোনের ঘর ছিল, বোনের ঘরে সম্পদ দেয় নাই ভাইয়ের ঘর, এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়ে যায়। হওয়ার পরে অলরেডি 3 ভাইয়ের যা সম্পদ ছিলেন সেটা সব কিছুই নষ্ট করে ফেলছেন। হয়তো কোনো ভাই বিদেশ গেছেন জমি বেচে, এরকম। আর যে 2জন মাস্টার সরকারি স্কুলের আছে সেই 2জনে বর্তমান টিকিয়ে আছেন। তা সব কিছুর দান হচ্ছে আল্লাহর। আল্লাহ যদি চায় সব কিছু সম্ভব, আর যদি আল্লাহ চায় বলে সম্ভব না, কখনো সম্ভব না। জোর করে কিছু আল্লাহর কাছে পাওয়া যায় না। কিছু আল্লাহর কাছে চাইতে হলে ভালো মনে চাইতে হবে আর আল্লাহর কাজ করতে হবে, তাহলে সম্ভব। আমার ঘটনাটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আম্মু বলে আমি পারবো না, আমার স্বামী আমাকে এটা দেবে না। তখন কণ্ঠটা বলে তোর স্বামী তোকে কিছুই বলবে না। আম্মু আমি একা কিভাবে করব, আমার পক্ষে করা সম্ভব না। তখন কণ্ঠটা বলে তোর 3 ভাই তোকে সাহায্য করবে। তারপর একটা হাত পেছন থেকে আম্মুর টান কাছে 2টা জোরে চর দিয়ে বলে ভয় পাস না, তোর কোনো ক্ষতি হবে না, তোর যতটা সামর্থ্য ততটাই করিস। 3 পাতিল খিচুড়ি রান্না করে একটা দিবি একটা কবরস্থানে, একটা দিবি 2টা একটা কবরস্থানে দিবি, আর একটা তোরা সবাই খাবি। আম্মু আস করে 3 রাস্তার মোড়ে কে খাবে। কণ্ঠটা বলে যারা খাওয়ার তারাই খাবে। তারপর একটা সালাম দিয়ে ওখান থেকে বিদায় হয়। আম্মুর সাথে সাথে আন্টির বাসায় চলে যায়। সেখানে আমার 3 মামা ভাইয়া আন্টি ছিল। আম্মু ভয়ে কাঁপছিল। তারপর আস্তে আস্তে সব বলে। ছোট মামা আমি যেই রুমে থাকি 2 তলার সেম বরাবর ওই রুমেই থাকেন। ছোট মামা বলে মামা রাতে ঘুমানোর সময় মাঝরাতে দেখেছে তার জানালার গ্রিলে অনেক সাপ পেঁচিয়ে থাকে। ভাইয়া বলে যে রাতে একদিন তিনি ঘুমিয়ে আছে, হঠাৎ তাকিয়ে দেখে যে ওই রুমে 2টো মেয়ে। ভাইয়া আজ করে আপনারা কারা? বলে তোমাকে নিয়ে যেতে এসছে, আমরা পড়ি। ভাইয়া ভয়ে আন্টির রুমে দৌড়ে চলে যায়। এরপর একটা প্ল্যান হয়, 3 মামা আম্মুকে সাহায্য করবে। রাতের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। সেদিন 2টা কবরস্থানে সেই খাওয়া দেওয়ার জন্য, মানে এই খাওয়াগুলো ওখানে রেখে আসার জন্য তারা মামাকে পাঠায়। কিন্তু সেখানে এত মানুষ ছিল যাদের কারণে তিনি দিতে পারে নাই। রাত্রের বেলা প্রায় 11:30-এর দিকে আম্মু ছাদে খাবার রেখে দেয়।
আম্মু বাসায় আসার সাথে সাথে মনে হচ্ছে কম হলে 50 থেকে 60টা ভাল্লুক ছাদে লাফালাফি করে, আর সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করছে, মনে হয় সব ভেঙে যাবে। এরকম 10 মিনিট পর সব নীরব, তারপর আর কোনো সমস্যা হয়নি। 2 বছর পর আমরা ওই ফ্ল্যাট চেঞ্জ করে পাশের ফ্ল্যাটে শিফট হই। ওই ফ্ল্যাটে আরেকজন আন্টি আসে, তার 2 মাসের একটা বেবি ছিল। উনি আমায় আমার রুমটায় থাকতেন। উনি সকালে ঘুম থেকে উঠে দেখতেন যে তার মেয়ের গায়ে অনেকগুলো ব্লেডের আঁচড়। প্রতিদিন এই ঘটনা হয় তিনি বাসা ছেড়ে দেন। তারপর এক আন্টি আসেন ওই ফ্ল্যাটে, তিনি ওই রুমটায় থাকতেন, যে রুমে আমার আম্মুর সাথে সব ঘটনা ঘটত। ওই রুমে তিনি ঘুমাতে পারতেন না, কারণ ওই রুমে যেই ঘুমায় তার ফিল হয় ওই রুমে কেউ না কেউ আছে। বর্তমানে আমার ফ্ল্যাটে সমস্যা হচ্ছে আমার রূপ নিয়ে কিছু একটা আম্মুকে দেখাতে। যেমন একদিন আম্মু ওয়াশরুমে, আম্মুর ফিল হচ্ছে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখে আমি মিষ্টি কালার ড্রেস পরে দাঁড়িয়ে আছি। আম্মু বলে, ও তুই? বলে, হাত মুখ ধুতে যাবেন, দেখে আমি নাই। রুমে এসে দেখেন আমি কালো কালারের ড্রেস পরা। আর রাত 3টার দিকে আমি যেই জায়গায় ঘুমাই ঠিক তার উপরে ধূপধাপ শব্দ হয়, দৌড়াদৌড়ি হয়, ছাদের রডগুলো একসাথে টেনে ধরে ছেড়ে দেওয়া হয়, ইটের উপর ইট রেখে ভাঙার শব্দ হয়, 3-4টা কুকুর ছাদের উপর থেকে ডাকার শব্দ হয়। আর মজার ব্যাপার, প্রতিদিন সন্ধ্যাবেলায় রান্নাঘরের জানালার কাছে গেলে এক এক সময় এক এক রকম ফুলের স্মেল পাওয়া যায়। আর সেই জানালা দিয়ে বরাবর ছাদে মাঝরাতে তাকালে একজন 7 থেকে 8 ফিট লম্বা লোককে প্রায় সময় নামাজ পড়তে দেখা যায়। এগুলোর কারণ আম্মুকে আজ করলে আম্মু বলে, আম্মু পাশের বাড়ির এক দাদা জিন পালতেন। তিনি মারা যাওয়ার পর সেই জিনগুলো মুক্ত হয়ে যায়। তারা বাড়ির পাশে একটা পুরনো বড় আম গাছ থাকতেন। আম গাছটা কেটে ফেলা হয়, আর যিনি কাটেন তিনি পঙ্গু হয়ে যান। গাছটা কাটার কারণে জিনগুলো এখন ওই পাশের বাড়ির ছাদে থাকে। তারা আমাদের আশেপাশে 7টা ছাদ দখল করে রাখে। যতটুকু জানি যে আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু জানি না কতদিন পর্যন্ত আমরা সেফ থাকতে পারবো। এইটাই হচ্ছে আমার স্টোরি। আমি অতটা গুছিয়ে বলতে পারিনি। আপনি যদি শেয়ার করেন, আমি আপনার মতো গুছিয়ে নিয়ে নেওয়ার জন্য আপনাকে সব ডিটেলসে বললাম। যদি ভাই আপনি শেয়ার করেন তাহলে আমার পরিচয়, ঠিকানা আর উনি অ্যাভয়েড করতে বলেছেন, যদিও তিনি শুরুতে এগুলি কথা বলে গেছেন। যাই হোক, এটা শাহজাহানপুরের আশেপাশের ঘটনা। কিছু মেসেজ পড়ি, আমি জানি না আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। রাকিব লিখেছে, ধন্যবাদ আলিফ ভাই ভূত এফএমকে নতুন শুরু করার জন্য। আসলে আমি ভূত এফএমকে শুরু করিনি ভাই, আমি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইটস নট ভূত এফএম। আমি ভূত এফএম এর মতো একটা ভাইব তৈরি করার চেষ্টা করছি, যাতে কিছু ঘটনা আমি শেয়ার করতে পারি। আপনার মধ্যেই যুগ যুগ বেঁচে থাক ভূত এফএম। না, ভূত এফএম ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার নতুন করে ফিরে আসবে, আমি এই প্রত্যাশা আপনারা সবসময় করে যাচ্ছি, এবং আশা করি এই প্রত্যাশা আমার সবসময় থাকবে, এই দোয়া আমার সবসময় থাকবে। তাহসিন ভাই লিখছে, ভাই মাইক্রোফোনটা একটু দূরে নেন। আমি কাছে নিলে বলছে, অনেকে বলছে দূরে নেন, দূরে নিলে কাছে বলছে। যাই হোক, তোরা বলছেন মনে হচ্ছে ভূত এফএমকে ফিরে পেয়েছি, এরকম একটা ভাইব দেওয়ার ইচ্ছা মানে আশা ছিল আর কি। হারুন রশিদ হীরা বলেছেন, ভাই আপনার গল্পগুলো বলার স্টাইলই আলাদা, ভাল লাগে। অনেকে বলছেন 11টা হাবিব পিট লিখেছেন, ভাই টাইম 11টা 59 করবেন। আমি জানি না, আমার যদি নেক্সট যদি কখনো ঘটনা আমি শেয়ার করি, সেটা যদি আমার চেম্বার হয় তাহলে 11টা 59 না 10টা 59 হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমি আমার চেম্বারের মধ্যে একটা ছোট্ট জায়গা বানাচ্ছি আর কি। এটা কোথাও আপ করবো না, এটা আমার পেজেই থাকবে ভাইয়া। নিশান আহমেদ লিখেছেন যে, ভাই এটা কি কোথাও আপ করবেন না, এটা আমার পেজেই থাকবে, আপনারা পেজ থেকে পরে শুনে নিতে পারবেন। উম্মে জুলফা লিখেছে, অসাম হচ্ছে। সিবি নাজমুল, আচ্ছা হোক। মইনুর সাগর যা আশা করছে তার থেকে বেশি ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। নাফিজ ইমতিয়াজ ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরোজপুর থেকে শুনছি, প্রথম থেকেই ভূত এফএম শুনছি, হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। এই যে আমি একটু আগে বলেছি ভাই, এসব জিনিসগুলো আমলে না নিয়ে নর্মাল লাইফ লিড করতে থাকেন, দেখবেন একটা সময় ভূত এফএম আপনাদের কাছে চলে এসছে। আমিও আপনার বড় একজন ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা আমার বচনভঙ্গি খুব ভালো লাগে ভাই। আপনার এই শোতে রাসেল ভাইকে প্লিজ রাখেন। আমি তো আসলে ভাই কোনো শো করছি না, আমি জাস্ট আপনাদের জন্য একটা ছোট্ট প্রোগ্রাম লাইভ হিসেবে চালু করেছি। যদি ভূত এফএম চালু হয়ে যায় হয়তো লাইভটা বন্ধ হয়ে যাবে। এত ঘটনা আমি কোথায় রাখবো বলেন? এগুলি তো মানে আমার কাছে একটা বার্ডেনের মতো, এগুলি শেয়ার না করে ফেললেই না। তো আমরা নেক্সট ঘটনায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিতে যাচ্ছি। আমি ব্রেকের পরে আবার চলে আসবো। ব্রেক বলতে কোনো কমার্শিয়াল ব্রেক না, আমি জাস্ট অন্য রুম থেকে আসছি।
ওয়েলকাম ব্যাক। তুষার আহমেদ তানিন ভাই লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, ভূত এফএমকে মিস করছি, রাসেল ভাইকে মিস করছি। আমি জানি, আই এম রিয়েলি সরি। আসলে আমি তো চাই অবশ্যই যে ভূত এফএম আপনাদের মাঝে আবারও ব্যাক করুক নতুন করে, নতুন পরিসরে। যে দুটো এপিসোড হয়নি, সেই দুটো এপিসোড যদি আমি আবারও মানে আমি এতটুকু ওয়াদা করছি, যদি ভূত এফএম আবার শুরু, আমি সর্বপ্রথম থাকবো এবং যতটুকু চেষ্টা করবো যে যতটুকু মিস হয়েছে সবগুলা ব্যাক করে দেওয়ার জন্য। তো নেক্সট যে ঘটনা বলবো, সেই ঘটনাটা একটা বলবো এবং এটাই আমার আজকের শেষ ঘটনা। তো আমি আশা করি ঘটনাটা আপনাদের সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে ইনশাল্লাহ। তো ঘটনায় যাই। আসলে আমি আমার নিজের একটা লাইফ, তো এখানে আপনারা যদি কমার্শিয়ালি কোনো কিছু চিন্তা করেন তাহলে আবার এটাকে ডিসক্রাইব করা একটু কঠিন। আমি আমার নিজের মতোই চালাচ্ছি এবং আজকে বেশ আগের তুলনায় অনেক বেশি মানুষ এসছে, এই জন্য আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আজকের 2019-এর সর্বশেষ ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য এবং আপনারা আমার এই পেজকে শেয়ার করলেই হয়তো বা আরো অনেকেই শোনার, যারা আগ্রহী তারা শোনার চান্স পাবে। তো নেক্সট ঘটনাটা হচ্ছে, আমাকে হাসান আল তারেক ভাই পাঠিয়েছেন। এই লোকটা, এই হাসান আল তারেক ভাই সম্বন্ধে একটা কথা বলতে চাই। এই লোকটা যে জায়গায় আছে সেই জায়গায় বসে বসে যে পরিমাণ স্টোরি কালেক্ট করেছে পর্যন্ত, হ্যাটস অফ হাসান আল তারেক ভাই। আপনি হয়তো শুনছেন আজকের ঘটনাটা, আজকে আমাদের লাইভ শো শুনছেন, আশা করি আপনি অনলাইনে আছেন এবং আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনি আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন শেয়ার করার জন্য। এর মধ্যে আমি কয়েকটি ঘটনা অলরেডি ভূত এফএমে শেয়ার করেছি। এই আজকে সর্বশেষ ঘটনা যেটা বলবো সেটা আমার খুব পরিচিত একটি ঘটনা এবং ঘটনাটা বেশ ভালো। আমি পড়েছিলাম ঘটনাটা এবং ঘটনাটা হচ্ছে, যার সাথে ঘটে ওনার নাম সাহামাত রুদ্র। ওনার নামটা ভূত এফএম প্রচার করবেন সম্ভব হলে। ঘটনাটা 1999 সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার আদিতমারী পাটগ্রাম মহাসড়কে ঘটে। আমি ওনার হয়ে লিখছি। প্রিয় ডক্টর আলিফ ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনার পরিবারের সকল সদস্যগণকে শুভেচ্ছা। 1999 সাল, সেদিন ছিল শুক্রবার। প্রচুর শীত আর কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ লালমনিরহাটের প্রত্যন্ত এক এলাকা, বিশেষ কারণে আমি জায়গার নাম উল্লেখ করছি না। আমার বাবা একজন কৃষক, তাই প্রতিদিন খুব ভোরে জমিতে চাষাবাদ করতে যায়, আমিও যাই। কিন্তু সব সময় না, খুব বেশি কাজ থাকলে আমাকে বাবা খেতে নিয়ে যেত। আমার বয়স তখন 15 বছর হবে। আমার আব্বু আমাকে রাতে ঘুমানোর আগে বলল, বাবা কাল খুব ভোরে ধান খেতে সার দিতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম এবং খুব ভোরে আমাকে আমার বাবা ডাকলো। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে দেখলাম টেবিলের উপর মুড়ি। তো এক মুঠ মুড়ি খেয়ে আমি বাড়ি বাহির হয়ে গেলাম। দাঁড়ালাম এবং বাবা আসলো বাইসাইকেলের মাঝখানে সারের বস্তা নিয়ে। আমি এবং বাবা হেঁটে রওনা দিই, মানে সাইকেলকে ঠেলে রওনা দিই। অনেকটা সকাল হয়েছিল, কিন্তু এত বেশি পরিমাণ কুয়াশা ছিল যে 1 মিটার সামনে দেখার কোনো উপায় ছিল না। আমাদের বাড়ি থেকে অল্প দূরে ধান ক্ষেত, ছোটখাটো একটা হাইওয়ে অতিক্রম করা লাগবে। সেখানে সেই সময় 2 থেকে 4 চাকার, মানে 2 থেকে 4টা ঢাকার নৈশ কোচ চলাচল করে। আমি এবং আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার পাশ দিয়ে প্রথমে 2টো নৈশ কোচ, মানে রাতের বাস খুব গতি দিয়ে অতিক্রম করলো। তারপর একটা মোটর সাইকেল অতিক্রম করলো 4 জন আরোহী নিয়ে। এরপর আরো একটা নৈশ কোচ আমাদের সামনে অতিক্রম করলো। এই 15 সেকেন্ডের পর বিকট একটা আওয়াজ। এই আওয়াজ হওয়ার সাথে সাথে আমার বাবা আমাকে বলল, সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রাখ, চল দেখি ওখানে কি হলো। আমি এবং আমার বাবা অনেক জোরে দৌড় দিয়ে যাই, দেখি মোটর সাইকেলটা পড়ে আছে আর মোটর সাইকেলের 4 জন আরোহী 4 স্থানে পড়ে আছে। যিনি চালক ছিলেন, ওনার কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং ছোট চোখ দুটি খোলা এবং কান দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে এবং উনি স্পট ডেড।
তার পাশেই ছোট্ট একটা ছেলে, বয়স আনুমানিক 6 বছর হবে। ওর মাথার মগজ বের হয়ে ছিটকে অন্য স্থানে পড়ে আছে, আর ওনার স্ত্রীর কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং উনিও স্পট ডেড হয়েছেন। আরেকজন 10 বছরের বালিকা ছিল, চোখে কালো গ্লাস, উনি ছটফট করছে। ততক্ষণ অনেক লোকজন জামায়াত হয়েছে। আমার বাবা আমাকে বলল, একে তুলে নাও, আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার আছে, ওনার বাড়িতে। আমার কাঁধে তুলে নিয়েই পাচ্ছিলাম। অল্প কিছু দূর যাওয়ার পরে একটা ভ্যান পেলাম, তখন সেই ভ্যানে করে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম। ততক্ষণে মেয়েটি মারা গেছে। লাশটা যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানেই ভ্যানে করে নিয়ে গেলাম। যথারীতি পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো নিয়ে থানায় যেয়ে যা করার তা করলেন। ডক্টর আলিফ ভাই, মূল ঘটনা এখান থেকেই শুরু। এরপর আমি জমিতে গেলাম না, গায়ে অনেক রক্ত লেগেছিল, সেগুলো পরিষ্কার করে ফ্রেশ হলাম। জুম্মার নামাজ পড়ে এলাকার লোকজন আমার কাছে ঘটনা জানতে চাচ্ছিল। আমি সবাইকে বলে দিলাম যা হয়েছিল। এভাবে সারাদিন কাটলো। রাতে খেয়ে যথারীতি ঘুমাতে গেলাম। খুব ভয় হচ্ছিল। অন্ধকার রাত, ইলেকট্রিসিটি ছিল না তখন আমাদের গ্রামে। সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবছিলাম। ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তো আমি আমার বাথরুম লাগার কারণে আমি টয়লেটের দিকে রওনা দিলাম। টয়লেটে প্রবেশ করলাম। টয়লেটে বসেই দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে ধাক্কা দিলাম, কিন্তু তার গায়ে হাত দিতেই সেই উধাও। আমি ছুটেও পারলাম না। আমি আল্লাহকে ডাকছি, চিৎকার করছি। আমার ঘরের দিকে দৌড় দিয়ে দিলাম। চিৎকার করে মাকে ডাকলাম। মা আতঙ্কিত হয়ে আসলো এবং বলল, কি হয়েছে? আমি সব খুলে বললাম। মা আমাকে বলল, বাবা, তুমি সেই মেয়েটাকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে এসেছে, তাই হয়তো কল্পনা করছো মনে তাই এটা তোমার মনের ভুল, এসব নিয়ে ভেবো না, ঘুমিয়ে পড়ো। যাই হোক, আমাকে তিনি পানি খাওয়ালো, তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু সেই ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। এভাবেই হালকা ঘুম চলে আসলো, কিন্তু পুরোপুরি ঘুমায়নি। হঠাৎ ভেতরটা হু করে উঠলো। চোখ খুলে দেখি আমার ঠিক উপরে বাঁশের বেড়ার সাথে সেই মেয়েটার লাশ ঝুলিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে উঠতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা এতটাই ভারী যে এক চুলও নড়তে পারছি না। চিৎকার করছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি কোনো উপায় না পেয়ে আমি ঝুলিয়ে থাকা সেই লাশটির দিকে আর তাকালাম না। আমি চোখ বন্ধ করে রইলাম আর আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু যতই মনে পড়ছি, ততই আমার শরীরটা রীতিমতো ভারী হচ্ছে। অনেক কষ্ট করে আয়াতুল কুরসি শেষ করলাম। আয়াতুল কুরসি শেষ করার সাথে সাথে আমার শরীরটা হালকা হয়ে গেল। উপরে তাকিয়ে দেখে সেই ঝুলন্ত লাশটিও নেই। মা বলে চিৎকার করার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিনেরা সুমধুর আজানের আওয়াজ। আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করলাম আর কাউকে না ডেকে শুয়ে ভাবলাম, এসব কি হচ্ছে আমার সাথে। এসব ভাবতে গভীর ঘুমিয়ে নিমজ্জিত হয়ে যাই এবং ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। একটা সাদা পাঞ্জাবিওয়ালা লোক আমাকে এসে বলছে, তুই যদি কাউকে এই ঘটনা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। ভুলেও যদি বলিস তাহলে সেদিন বুঝতে পারবি আসল মজাদার স্বপ্ন। চলাকালীন বাবার চিৎকার শুনে ঘুম ভাঙলো। আমার বাবা ডাকছে যে কাল জমিতে সার দেওয়া হয়নি, আজ দিব, চল আমার সাথে। আমি বাবাকে বললাম, আমি অসুস্থ, যেতে পারবো না। আমি আর জমিতে গেলাম না। তাই আমার বাবা রাগ করে গেলেন না এবং আমাকে বললেন, কাল খুব ভোরে যেতে হবে, আর এবার যেতে না চাইলে কপালে খারাপ কিছু আছে। ঘটনার পরের দিনও অনেক মানুষ অনেক কিছুই জিজ্ঞেস করলেন, যেহেতু আমি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষভাবে দেখেছি। আমি যা দেখেছি সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমার সাথে যেসব ঘটনা ঘটেছে আমি ভয়ে কারোর সাথে শেয়ার করি। এলাকার লোকেরা খবর নিয়ে জানতে পারে লাশগুলো থানাতেই আছে। লাশগুলোর কথা মনে হলেই আরো বেশি ভয় পাচ্ছি। যা হোক, সেদিন রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম, কারণ গত রাতে কোনো ঘুমই হয়নি আর মাথায় বাবা একটা পেইন দিয়ে রেখেছে, সকালে সার দিতে হবে। এসব ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। বাবা ডাকছে। এখনো উঠতে পারলে না? আমি বললাম, বাবা আমি এখনো আসছি তো। বাবা চিৎকার করে জবাব দিল। আমি সামনে এগোলাম, তুমি তাড়াতাড়ি আসো। তখন কয়টা বাজে আমি জানি না। আমি খুব তাড়াতাড়ি করে উঠে বের হলাম। জ্যোৎস্না চারিদিকে, অনেক আলো। ভাবলাম অনেক সকাল হয়েছে, তাই বাবা ডেকেছে। এসব ভাবতে দৌড়াচ্ছিলাম, কারণ জমিতে যেতে হলে দুর্ঘটনা কবলিত স্থানের পাশ দিয়ে যেতে হবে। তাই বাবার সাথেই যাব, কিন্তু না, বাবা নেই। রাস্তায় অনেক দূরে গেলাম, আর একটু সামনে সেই স্থান। ভাবছি বাবা আমাকে রেখে কিভাবে এত তাড়াতাড়ি চলে গেলেন। হাইওয়েতে উঠে অনেক জোরে দৌড় দিলাম। লক্ষ্য খুব তাড়াতাড়ি সেই ঘটনাস্থল অতিক্রম করতে হবে। দৌড়ানোর এক পর্যায়ে আমি ঘটনাস্থলের কাছে গেলাম। তখন পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা দিলে ধপাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আর উঠতে পারছি না। চোখটা বন্ধ করে পুরো শক্তি দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
চোখ খুলতেই দেখি সেই 3টি লাশ, ছোট ছেলেটার মাথা মগজ বের হয়ে আছে, আর গাড়ি চালকের কান দিয়ে রক্ত, এবং চোখ দুটো খুলে আমার দিকে তাকাচ্ছে। আর সেই মহিলাটার কান দিয়ে রক্ত বের হচ্ছে, ঠিক সকালের অ্যাক্সিডেন্টের দৃশ্যের মতো, যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে আছে। আর সেই মেয়েটি অল্প নাড়াচাড়া করছে, ফিস ফিস করে আমার কানে কে যেন বলছে, যা এবার কাঁধে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যা, দেখি তোর কেমন ক্ষমতা। এসব শোনার পরে আমি আর আমার মতন মধ্যে নাই, আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে বাবা সার দিতে যাবে, কিন্তু আমাকে ডেকে আমার কোনো সাড়া না পেয়ে দরজা খোলা দেখেই একাই সাইকেল নিয়ে সার দেওয়ার জন্য জমিতে যায়, এবং আমাকে সেই স্থানে দেখে তাড়াতাড়ি করে সবাইকে ডেকে আমাকে বাড়িতে নিয়ে আসে, এবং অনেকক্ষণ চেষ্টার পর আমার জ্ঞান ফেরাতে সক্ষম হয়। আমি জ্ঞান ফিরতে দেখি বিছানায় শুয়ে ততক্ষণে বাড়ির অনেক কবিরাজ চলে এসছে, 5-6টা। যেহেতু আমাকে সেই স্থানে পাওয়া গেছিল, তাই ব্যাপারটা অনেকটা সিরিয়াসলি নিয়েছিল। সবাই কিছুক্ষণ পর আমাকে কিছু খাবার খাওয়ালেন। আমার মা একটু সুস্থতা অনুভব করলাম। একজন কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, সব আমি তাকে জানালাম। তখন সব কবিরাজ মিলে সিদ্ধান্ত নিল তারা কাল নামাবে, যেহেতু যথারীতি একজন তুলারাশির ছেলে ম্যানেজ করলো। কবিরাজগণ বিভিন্ন মন্ত্র পাঠ করে তুলারাশি ছেলেটার গায়ে একটা জিন ভর করালো, এবং সেই ছেলেটা সব বলে দিল। ছেলেটা যা বলছে তা শুনে আমি অবাক। জিনদের টার্গেট ছিল সেই মেয়েটাকে মারার জন্য, কিন্তু তাকে মারতে গিয়ে তার আরো 3 জন মারা গেছে। যেহেতু মেয়েটা বেঁচে ছিল আর আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ডাক্তার কাছে নিয়েছিলাম, তাই সেই জিন এটাকে ভালোভাবে নেয়নি। যদি কোনো কারণে বেঁচে যেত তাহলে তার টার্গেট মিস হয়ে যেত। সেই জন্যই সেই জিনটা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছিল। আর রাতে আমার বাবা আমাকে ডাকেনি, সেই জিনটাই আমাকে বাবার বেশ ধারণ করে ডেকেছিল আমাকে মারার জন্য, এবং জিনটা অনেক চেষ্টা করে আমাকে মারতে পারেনি। এরপর 6 জন কবিরাজ পরামর্শ করে আমাকে একটা সূরা পাঠ করা পানি দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা আমি ফেস করিনি। এরপর থেকে আমাকে আর কেউ কখনো ডিস্টার্ব করেনি। যদি প্রচারের যোগ্য হয় অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ হাসান তারেক ভাই আপনার ঘটনার জন্য, এবং এই ঘটনাটা বেশ ভালো একটা ঘটনা, এবং আমি জানি না আমি কতটুকু ক্লিয়ার করে পড়তে পেরেছি এবং কতটুকু ক্লিয়ার করে সবাই শুনতে পেরেছে, তারপর চেষ্টা করছি। এই তো ছিল আজকের ঘটনাগুলো। লেসেনার, আমার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আপনারা আমার কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগে। যদি ভিডিওটা ভালো হয় তাহলে বলে যাবেন কমেন্টে, আর যদি ভিডিওটা কোনো প্রকারে যদি কোনো আপনাদের খারাপ লেগে থাকে তাও আমার কমেন্টে বলে যাবেন, লিখে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কোন ভিডিও আপনাদের পছন্দ, তাহলে আমি বুঝতে পারবো। আমি কিন্তু প্রতিদিন রাত 10টা বাজে ভিডিও পাবলিশ করে থাকি। আমি সব সময় আমার চিন্তা ভাবনা আপনাদের মাঝে কীরকম করে ভালো ভিডিও উপস্থাপন করব, আমি সেই জন্যে আমি প্রতিনিয়ত আমি বাছাইকৃত আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।